থ্যাংক ইউ। কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তিনি বিজ্ঞানের স্নাতক। পেশাগতভাবে তিনি একজন সাংবাদিক। বর্তমানে তিনি সবসময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, বিভিন্ন পত্রপত্রিকার লেখা আমরা দেখি। তার কয়েকটি প্রকাশিত গ্রন্থের নাম আমি এখন বলছি, তার থেকে তার কাজের প্রতি প্রকৃতি সম্বন্ধে আমরা একটা ধারণা পাবো, এবং কেন তিনি আজকে আমাদের সাথে তারও একটা আন্দাজ আমরা পাবো। তার প্রথম লেখা চেনা কলকাতার অচেনা ফুটপাত, দ্বিতীয় বোতলের নানা প্রকার কৌতুক বা পুরানো কলকাতার দোকানদারি আর পণ্য পশ্চার বিজ্ঞাপন, ঔষধ, আতর, তৈলাদি। জন্মদিনে রবীন্দ্রনাথ তার আর একটি লেখা, ভালো বাঙালির কালো বই, আর একটি লেখা। পরবর্তী লেখা আজাদি at 75, মহোৎসব ও বিভূষিকা, বাংলা সংবাদপত্রে স্বাধীনতার 75 বছর উপলক্ষে এটা লেখা। তার পরবর্তী লেখা হিন্দু বাঙালির রসুল চর্চা ও মুসলমান বাঙালির কালী চর্চা, কলকাতার বিচিত্র পেশা, তার একটি লেখা। এছাড়াও তিনি বিভিন্ন ছোট গল্প এবং উপন্যাসের সংকলন তার রয়েছে। তার একটি নতুন লেখা এই বইটি, যৌনতার আক্ষরিক অনুষঙ্গ, এটা একটা নতুন বই বেরিয়েছে। হ্যাঁ, তাছাড়াও উপন্যাস এবং ছোট গল্প তিনি লিখছেন, এটা আমি বললাম। মূলত যে লেখাটি পড়ে কৃষ্ণপ্রিয় বাবু সম্পর্কে আমরা, বিশেষ করে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম এবং আগ্রহী হয়েছিলাম, সেই লেখাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির এই জার্নালে বেরিয়েছিল। আমি লেখাটির নামটা বলছি, বটতলার মুসলমানি পুঁথি। এই বইটি, এই লেখাটি পড়ে আই ওয়াজ রিয়েলি ভেরি ইন্সপায়ার্ড, এবং আমি গত বছরই ডক্টর গুহকে অনুরোধ করি যে যদি ওনাকে আমরা আমন্ত্রণ জানাতে পারি কিছু বলার জন্য। তখন আমরা শিখতে চাইছি, এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হচ্ছে শেখা। এবং এই লেখাটি পড়ে আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমরা কিছু জানি না এই বিষয়ে, এত কিছু আছে। আজকে ওনার বক্তব্য শুনে আমরা আরো অনেক কিছু জানবো। আমি আর দীর্ঘায়িত করছি না। ওভার টু কৃষ্ণপ্রিয়। কি বলতে হবে? বলছি যে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো, মানে পড়ে নাও। হ্যাঁ, কারণ আমি শুনতে পাবো না, ওইদিকে আমি প্রথমে বলে রাখি যে আমার কোনো বলা পাওয়ার মতো একাডেমিক যোগ্যতা নাই। 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি সত্যি অর্থে এই একাডেমিক পড়াশোনা পছন্দও করি না, একদম সত্যি। 3 নম্বর কথা হলো যে আমার মনে হয় যে সর্বতোভাবে এটা একটা বাধা তৈরি করে, এবং এটা কতগুলো টার্মিনোলজি পরিভাষা তৈরি করা ছাড়া এরা অন্য কোনো কাজ না। একটা লোকের সঙ্গে একটা লোকের সম্পর্ক হবে, সেটার সম্পর্কটা তৈরি হওয়ার পথে যদি কোনো অন্তরায় হয়ে থাকে বা তৈরি কেউ করে থাকে, তাহলে এইটা কাজটাই হলো একাডেমিক্সের কাজ। আমার এটা প্রথম কেন মনে হয়, আমি শুধু এইটুকুই বলি যে যেই বিষয়গুলো নিয়ে আমরা এই আলোচনা করি বা চর্চা করি, সেই লোকগুলো কিন্তু কোনো একাডেমিক্সের লোক ছিল না। সেই লোকগুলো এমন ভাবে কেউ ভালো কাজ করেছে, কেউ, আমি না, যদি মাঝে মাঝে একটু মনে করবেন না, আমি তো পেশায় সাংবাদিক ছিলাম, আমার এই পাইন মারা শব্দটা যদি ব্যবহার করি রাগ করবেন, কেউ ভালোভাবে আমাকে উন্নীত করে, কেউ তত নিচে অবনত করে আমাকে। ধরুন আমি একটা উদাহরণ দিই, ওনার ঘরে বসে ওনাকে এই কথার প্রসঙ্গটা বলছিলাম। আমি এটা এই গত বছরে এই যে দুর্গাপুজোর সময় সংবাদ প্রতিদিন রোববার বলে যে কাগজটা বার করে, তার পুজো সংখ্যাতে আমার এই লেখাটা ছিল। সেটা হলো চিকিৎসা সম্মিলনী নাম। হ্যাঁ, চিকিৎসা সম্মিলনী নামে 1872 থেকে 75 এই সময়টার মধ্যে
একটা পত্রিকা বেরোতো কলকাতা থেকে। সেখানে কবিরাজ প্রসন্নচন্দ্র মৈত্রেয় তিনি একটা লেখা লেখেন। সেই লেখাটার বিষয় ছিল বাড়িতে ঘরে কেন পায়খানা তৈরি হবে, তার বিরোধিতা করে। সেই লেখাটা লিখতে গিয়ে তিনি শুরু করছেন এইভাবে যে এখন তো পড়াশোনা শেখার সুবাদে ব্রাহ্মণ, আমি কথা শব্দগুলো খেয়াল করতেন, ব্রাহ্মণ হাড়ি চামার ডোম চন্ডাল সব এক আসনে বসতে পারছে বলে তারা ভেবে নিয়েছে যে সমাজটা কিভাবে চলবে সেই সব বিষয়েও কথাবার্তা বলার মতো তাদের এখতিয়ার জন্মেছে। মনে করে এবার কেন এটা হওয়া উচিত নয় তার জন্য কোথায় গেল, ওই সবেদন নির্মণি মনু। মন্নাদি প্রণীত শাসনকালে কি হতো, রাস্তাতে বাইরে ফাঁকা মাঠে লোকেরা মলমূত্র ত্যাগ করত, সূর্যালোকে তা সারে পরিণত হতো মাটির সঙ্গে মিশে। সেই কাজটা একটু ভালো ছিল, ঘরের মধ্যে কি করে সেটা হবে সেইটা। আচ্ছা, ওর যদি আপত্তি থাকে যে ওইটাই আসল কারণ, তার ঘরের মধ্যে এটা করা উচিত নয়। প্রথমেই আমার প্রশ্ন, মনু আনলো এলো থেকে, মাটির সঙ্গে মিলে যদি এটা একটা সার তৈরি করে সেটা তো এখনো করবে, মনু না বললেও করবে, ও না জন্মালেও করবে। দুই, তার সঙ্গে হাড়ি ডোম চামার চন্ডাল এক আসনে বসে পড়াশোনা শিখেছে বলে এইসব ভাবতে পারছে, এটা বলার কারণ ওকে যখন আমি ধরবো তখন একটা একাডেমিক্সের আওতায় ও পড়ে যাবে। পড়ে গিয়েই ওকে কিভাবে আমি ফ্রেমওয়ার্কের মধ্যে আমার আসল চেষ্টা হয় এটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা। কতগুলো ঐতিহাসিক দল আছে আপনি শুধু ভাবুন, কেমব্রিজ ওই ঐতিহাসিক জাতীয়তাবাদী, মার্কসিস্ট, মার্কসিস্ট একটা, মার্কসীয় একটা, এই হতে হতে সাবারকানের পরে বেরিয়েছে কিনা আমি আর জানি না। এবার প্রত্যেকেরই আলাদা আলাদা বক্তব্য আছে এইসব বিষয়ে। বেসিক বক্তব্যটা টোটো পাড়ায় আমি গেছিলাম, যিনি প্রশ্নটা করেছেন তার মুখটা আমি দেখিনি। টোটো পাড়ায় টোটোদের তো ম্যানুস্ক্রিপ্ট নেই, এমন বহু আদিবাসী আছে যারা বিশ্বাস করে যে আমি যদি একটা ভাষা আবিষ্কার করি মানে লিখি তাহলে আমার আত্মাটা আটকে থাকবে, মরার পরে যে আমায় পুড়িয়ে দিচ্ছে আমি মুক্ত হয়ে যাচ্ছি, আমি যদি আমার লেখা মারফত আমি আটকে থাকবো, সেই জন্য তারা কোনোদিনও লেখেনি, ম্যানুস্ক্রিপ্ট নেই। টোটোরা ওই ধারায় বিশ্বাসী, ওই জন্য ওরা এত আদিম প্রায়। এইটা রিয়ালিস্ট ধারা। মর্গানের বই আপনি পাবেন, এনশিয়েন্ট সমাজ সোসাইটির মধ্যে এদের উদাহরণ আছে। এবার এই যে ধারাটা, টোটোরা সেই ধারা বিলং করে। এবার সেই টোটো তারা কথা বলে, লিখবে কি ভাষায়, ভাষাটা নেই। কেউ ওটা শুনলো, শুনে শুনে যদি সে টুকতো, একটা ছেলে ছিল আমি তখন শুটিং করতে গেছিলাম, ওইটা টুকে টুকে ও ও ও যে 8 পাস, ও তখন ওখানকার শিক্ষিত শিক্ষিত টোটো। তারপরে একটা মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করলো, তাকে ব্যাংক, স্টেট ব্যাংকের একটা শাখা আছে তাদের চাকরি দিল। ওদের আমি বললাম তোমাদের এই দেখতে যাবো প্রার্থনার ঘরটা, বললো চলো। একটা ফাঁকা মাঠের মধ্যে শুধু একটা চাল আর কিচ্ছু নেই, একটা ধামসা রাখা আছে, আর এই পরে প্যারার দেওয়ালে এইভাবে দুটো ওই কাঠি পোতা আছে, মাথায় বিগ জাম বাজায় যেটা ধামসাটা বাজালো, বললো যতদূর অব্দি আওয়াজ গেল। আমি মনে মনে প্রার্থনা করে যে বাজালাম, আমার প্রার্থনা পৌঁছে গেল তার কাছে। এরকম কে এসে বললো প্রকৃতি, দরকার নেই আমার কোনো দেব দেবী কিছু লাগবে না। এবার আমি এখান থেকে একটা জায়গায় আসি, প্রকৃতি আর ইংরেজি শব্দ হয়েছে নেচার। নেচারের মধ্যে কে থাকে, পুরুষ আর প্রকৃতি। একটা পুরুষ, সেটা পুরুষ, একটা প্রকৃতি মহিলা, সেইটা কিন্তু আমরা বলি এটা তো প্রকৃতি, সেই তো মহিলা। তাই এখানে এটা পুরুষতান্ত্রিক শাসন হলো কি করে? তন্ত্র যখন ছিল, যখন শুরু হলো, তখন শুধু তো আমাদের বঙ্গদেশে কৃষ্ণনন্দ আহম্মদের হাত ধরে আসেনি, খাজুরাহোটা গোটাটাই তন্ত্র। ফার্টিলিটি কার্ড যদি আমার আদি কার্ড হয়, আমার এটাই, এই কতগুলি বেসিক প্রশ্ন আছে যেগুলো একাডেমিক্সে খালি ঘোরপাক খাওয়ায়। ফার্টিলিটি কার্ড যদি আমার মূল জায়গা হয়, উর্বরা শক্তি, যেটা তো প্রকৃতির গল্প, এর মধ্যে তো আর কোন পুরুষ ব্যাপার নাই। আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রততে একটা উল্লেখ আছে দেখতে,
সাঁওতালরা একটা ব্রত পালন করে, কুকুটি ব্রত। পবন ঠাকুর ওই ব্রতটা উদ্ধার করে নিয়ে এসেছিলেন এবং উনি দেখলেন যে যেই সময়টা এটা হচ্ছে ওই একই সময়ে রাজস্থানে একটা ময়ূরী ব্রত বলে ব্রত হচ্ছে। কি গল্প? একটা মুরগির গলা কেটে কেটে ফেলা হবে, এটা রক্তটার মাটিতে এরকম ছড়ানো হবে, যত দূর অব্দি মাটিটা যাবে পৃথিবী যেন ফাটাই থাকে। ব্রাহ্মণ্যবাদীরা দেখলো এটা তো ভালো গল্প, কিন্তু মুরগি তো নিতে পারবে না, ওর ব্রাহ্মণের ঘরে মুরগি ঢুকবে না, ময়ূর কাটলো। গল্প একই, ওই একই, পৃথিবী যেন ফাটাইল থাকে। তা সেই ফাটাইল পৃথিবীর শক্তি যে তন্ত্রশাস্ত্রে নীলতন্ত্রে পরিষ্কার করে বলা আছে যে শক্তি চক্রে, মানে যেখানে তন্ত্রের মানে শক্তির আরাধনাটা হবে, শক্তি চক্রে যে পরিষ্কার করে বলা আছে। আমি আমার এই বইটার মধ্যে ওই শ্লোকটাও উল্লেখ করে দিচ্ছি কত নম্বর, যে শক্তি চক্রের মধ্যে বসে যে ভৈরবী চক্র বসে যে পুরুষ নারীর বিভেদ করে এবং জাতির বিভেদ করে, তা সে অধঃপাতে যায়। যে শক্তির উপাসক সে ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণ, শূদ্র হলেও ব্রাহ্মণ, ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণ। এই কথা যারা বলছে সেই শক্তি সে শিবের কোলে পট করে বসিয়ে দিল তাকে। ছোট্ট ফিগার, শিবের চেহারাটা বড়, দেখবেন অন্নপূর্ণা পুজোর আসবে, এবার এই ঠাকুর বেরোবে, এই যে কোলে বসিয়ে দেওয়া ফিট করে দিল, কিন্তু মানে পুরুষের আন্ডারে নিয়ে এলো এবং একটা অন্য ফ্যাকাল্টিতে চলে যাচ্ছি। এখান থেকে ফেমিনিস্ট স্টাডি শুরু হয়ে যাবে। কেন? কারোর সঙ্গে কারোর যোগ নেই। আমি এই ইচ্ছে করে এই কথাটা বলতে শুরু করলাম। এবার আমি ফিরি আমার কথায়। বটতলার মুসলমানি পুঁথি নিয়ে কাজ করার জন্য আমি আগ্রহী হয়েছিলাম কেন? আমি পেশায় আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিলাম। তারপরে আমার বাবা যুগান্তর পত্রিকাতে চাকরি করতেন। বাড়িতে সেই থেকে আমাদের বাড়ির সঙ্গে চারের বিরুদ্ধে যেখানে থাকতাম, আমাদের বাড়ির উল্টো দিকেই থাকতেন কালিদাসরা, সন্ধ্যার কুলায় ওনার বাড়ির নাম ছিল। তা আমাদের বাড়িতে একটা আড্ডা হতো, সেখানে আমি ছোটবেলায় দেখেছি অনেক লোকজন আসতো। বড় হয়ে নাম শুনেছি শশীভূষণ দাশগুপ্ত, দেখার সঙ্গে পরিচিত উনি আসতেন, কালিদাস রায় আসতেন, মনীন্দ্র রায় আসতেন, এসব অনেক লোকজন আসতেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আসতেন বাংলা সাহিত্যে। আমার দেখা পিসি বাবা এরা সবাই সাহিত্যে দিত। তো আমারও সাত ছিল সাংবাদিক খবর। এরকম একটা আজকাল পত্রিকায় বেরিয়েছিল, পরীক্ষা দিয়ে পাশ করে আমি 86 সালে আজকালে চাকরিতে ঢুকে গেছিলাম। তার আগে আমি বাড়ি থেকে শুনে গেছি চৈতন্যদেব পতিতদের উদ্ধার করতে। এবার আমি ওখানে গিয়ে আমি আমার একটা অ্যাক্সেস জন্মে গেল, তো আমি ইউনিভার্সিটি বিট করতে পারি, ডিসির ঘরে ঢুকতে পারি। ভাস্কর রায় চৌধুরী তখন ডিসি ছিলেন, প্রথমে সন্তোষ ভট্টাচার্য ছিলেন। আমি যখন ঢুকি উনি চলে গেলেন, তারপরে ভাস্কর রায় চৌধুরী এলেন, তিনি ডাক্তার, তার সঙ্গে কথা বলাটা একটু সহজ ছিল। তার ঘরে একজন বসেছিলেন, আমি তখন ঢুকলাম, ঢুকে কথায় কথায় বললাম যে আমি অনেক ছোট তখন, আমার পছন্দ, আমি বললাম যে স্যার একটা অন্য বিষয় নিয়ে জানতে। বললো কি? আমি যে পতিতদের উদ্ধার করতো, পতিতাদের উদ্ধার করতো, এই লোকগুলো কে যে উদ্ধার করে, তা কে কাকে উদ্ধার করছে আমি একটু জানতে চাই। ওর রাইটটা কি যে একটা কাউকে উদ্ধার করবে? বলো তুমি এটা নিয়ে কাজ করো। তো বলে ভদ্রলোককে দেখে বলেন যে ইনি আমাদের বাংলা লোক, বাংলা পড়াতে। আমি বললাম যে ভালো তো, বলছে তোমার পড়াশোনাটা কোন স্ট্রিমে, তুমি শুনুন আমার কথাটা শুনুন। আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছি। তা তুমি একটা বাংলা এমএ করো, করে এটা নিয়ে গবেষণা শুরু করো। কেন? কেন আমি এটা করতে চাও? আমার কি কাম দায় করছে? আমি জানতে চাই আমার জন্য। কোন বই লেখেননি কেন আপনারা আপনাদের বাংলা সাহিত্য? আমি এই বইটার মধ্যে আমি কালী প্রসন্ন বলে একজনের গান পেয়েছি, তার নাম ছিল মুন্সি বিলায়েত হোসেন, ইন্টালিতে বাড়ি ছিল তার। এই মুন্সি বিলায়েত হোসেন তাকে কালী প্রসন্ন উপাধি দান করেছিলেন জীবনানন্দ বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র ছাড়াও বিদ্যাসাগর ছিল, বিতর্ক উপাধি আমাদের বাংলায় অনেকেই উপাধি পেয়েছে। এবং এই জীবনানন্দ বিদ্যাসাগরকে এই বইয়ের মধ্যে তার পরিচয় আছে, তিনি একজন গোড়া গোড়া হিন্দু এবং এত খাঁটি এবং বিশুদ্ধ হিন্দু যে ওই ছেড়ে কোথাও যায়নি, শুধু সংস্কৃত বইয়ের বঙ্গানুবাদ করতেন। কোন বইগুলো দেখবেন বেছে বেছে, ওই একদম আদি যে ব্রাহ্মণ ধারায় যে বইগুলো লেখা হচ্ছে, সে পর্যন্ত মুগ্ধ হয়ে ওকে বলেছিল বিলায়তকে যে তোমার গানে কালী প্রসন্ন হয়, তাই আমি তোমায় কালী প্রসন্ন উপাধি দিলাম। এবার এই কালী প্রসন্ন কালী কালী বলে কালী বলে একটা গান লিখেছে, সেই গানটা পেয়ে আমি ভাবতে আরম্ভ করলাম যে এই কালী প্রসন্নটা কে। এবার আমি খুঁজতে খুঁজতে একটা বই লিখে ফেললাম, সুকুমার সেনরা পাইনি এটা, বললেই আমি বিশ্বাস করব। কেন এখনো
এর লেখা শ্যামাসঙ্গীত শাক্ত পদাবলিতে কলকাতা ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি বা অমুক তমুক ইউনিভার্সিটি গুলো কেন জায়গা দেয় না? কাকে কি জিজ্ঞেস করবো আমি? এটা পলিটিক্যাল এজেন্ডা। কোনো আলোচনায় কোনো বই লিখে কিছু হবে না। কেন দেয় না? কেন দেয় না? একে কিভাবে ফেলে রেখেছে? পরমার্থ সঙ্গীত নামে এর লেখাতে বইটা বেলায়েত হোসেনের, বাংলা ভাষায় ওরকম বই লেখা হয়নি। আমি তো বলছি আমরা তো পড়াশোনাই আলী রাজার জ্ঞান সাগর, বাংলায় ওরকম দ্বিতীয় বই নেই। মোহাম্মদের সঙ্গে আলী রাজার কথোপকথন হচ্ছে, শুনুন কি বলছে সেখানে। প্রথমত বলছে ওর এটা আগম ভাষা। আগম শব্দটা কোত্থেকে এলো? আগম শব্দটা আমরা পাচ্ছি কোথায়? এটা একটা পিওর তন্ত্রের ভাষা। আগম শব্দটা হলো, প্রথমত আমরা আগম শব্দটা কোথা থেকে প্রথম জানতে পারছি। আপনি যদি রুদ্রজামল বলে আমাদের যে তন্ত্রশাস্ত্রের যে মূল বইগুলো, অথেন্টিক বইগুলো যেগুলোকে ধরা হয়, তার মধ্যে রুদ্রজামল একটা বই। সেই রুদ্রজামলে বলা হচ্ছে আগম শব্দের ব্যুৎপত্তিটা কি। বলছে আগম হলো শিবের মুখসমূহ হইতে নির্গত, পার্বতীর মুখ বিহরে প্রবিষ্ট। শিব যেটা বলছে সেটা পার্বতীর মুখ বিহরে ঢুকলো এবং ওইটাকে অথেন্টিকেট করলো কে? সেটা হলো বিষ্ণু। তবে ওটা আগম হলো। এর মধ্যে মুসলমান আছে কোথাও? নাই। দুই, এই আগমটাকে গোপীনাথ কবিরাজ, আমি প্রণাম করি, এরকম একটা লোক বাংলায় জন্মেছিল। গোপীনাথ কবিরাজ তার বইয়ে বলছেন যে তন্ত্র শাস্ত্রানুসারে, এটা আমি যা পড়ছি শুধু শুনুন, এটা ব্যাখ্যা করতে হলে এইটাই শুধু আমাকে বলতে হবে, আমি ব্যাখ্যা করবো না। এর জন্য আমি অন্য কোনো দিন যদি ব্যবস্থা করেন তখন বলতে হবে ওই গল্পটা কি, কিন্তু এটা জানাটা জরুরি। তন্ত্র শাস্ত্রানুসারে তন্ত্রের মূলাধার কোন পুস্তকের মধ্যে এটা খুঁজে পাবেন না। ও বলছে এটা অপৌরুষীয়, কোরআন যেমন বেদ যেমন ওই রকম। এই জ্ঞানকে আগম বলছি প্রাইমারি। এবার গল্পটা কি? এই জ্ঞান রূপ আগম শব্দরূপে কি করে এলো? এই জ্ঞানটা আগম শব্দটার মধ্যে কি করে প্রবিষ্ট হচ্ছে? তন্ত্র মতে পরা বাক হলো এই অখণ্ড আগম। পরা, পশ্বন্তী, বাক, তিনটে বিষয় আছে। পশ্বন্তী আমি আপনাকে দেখছি, যাই আমরা বিদ্যা বলে বলছি এগুলো সব অবিদ্যা। আসল বিদ্যাটা হলো সেই পড়া বিদ্যাটা, তন্ত্রশাস্ত্রের মূল কথা সেই পড়া বিদ্যা। এবার আমি যে পশ্বন্তী আমি আপনাকে দেখছি, দেখার পরে সেইটা দিয়ে আমার যে পড়া বিদ্যা তাতে পড়ল, পড়ে এবার আপনি আমায় টানছেন, আমি আপনাকে টানছি, কে জিতবে? যার জোর বেশি। থিসিস অ্যান্টিথিসিস একটা সিনথেসিস হলো, হয়ে এইটাই বাকে এলো, মানে অবিদ্যাগুলো চলে গেল, পরাবিদ্যাটাই রইল। দেখুন কত বছর পরে লেভি স্ট্রাউস কিভাবে কালচার ছড়ায়, এই বলতে গিয়ে কি বললো, পারসিস্টেন্স ইনভেনশন ল। এই কথাগুলো আমাদের তন্ত্রশাস্ত্রে কবে থেকে আছে? পারসিস্টেন্স ইনভেনশন ল কিভাবে, যে এখন যেটা এটাই পারসিস্ট করছে, এটাই পারসিস্টেন্স। এবার এইটা হলো কোথেকে এসছে? ট্র্যাডিশন থেকে কিছু এলো, এখন এসে এখনকার যা তার সঙ্গে ওই ট্র্যাডিশন থেকে যা এসছে কালচারের যা উপাদান এসে একটা জায়গায় অ্যামালগামেটেড হলো। ঠিক যেভাবে একটা এনজাইম তখন কাজ করতে শুরু করে, একটা সাবস্ট্রেটকে কি এনজাইমটা ফাট করে ধরে ফেলে, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটকে ধরবে, ধরে একটা ওই এনজাইম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন তৈরি করবে, করে এনজাইম আবার নিচে চলে গেল, ওইটা নতুন দুধটা ছানা হয়ে গেল, করে যে এনজাইম দুধটাকে ছানা করলো সে কিন্তু আলাদা হয়ে গেল। সিমিলারলি যে ওই যখন ওইটা এলো অতীত থেকে এসে এখনকার সঙ্গে মিললো, মিলে এখন একটা কালচারাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, হয়ে কতটুকু আমি রাখবো সেইটাই পারসিস্টেন্স হলো, ওইটাই হচ্ছে ইনভেনশনটা। আর লস হয়ে গেল যেটা আমি নিলাম না, আমাদের দুটো টোটাল লস হচ্ছে, সব ফেলে দিচ্ছি, শুধু মনু ছাড়া আর কোনো ছাড়া থাকবে না। আমরা ঠিক করে ফেলেছি এটা, এলো যা যা তার থেকে আমি এইটা নিলাম না, কিন্তু
যে ভৈরবী চক্রে জাতপাত নিয়ে যে কথা বলবে, ভৈরবী চক্রে যে লিঙ্গ আলাদা আলাদা করবে, অসাম্য করবে, তার কোথায় স্থান হবে? নরকে। এটা বলা ছিল, এইটা আমি নিইনি। আমি নিয়েছি কোনটা? মনুসংহিতাতে ওজা বলেছে। আমি লস করেছি এইগুলো, আমি নিলাম ওইটাকে। আমার এখানে ইনভেনশনটা যেটা হচ্ছে এখন, এটা গোটাটাই ম্যান মেড ইনভেনশন, এটার মধ্যে কোনো ল নেই। ফলে ওই যা ছিল তাই থেকে যাচ্ছে, সেই ট্র্যাডিশন সমানে চলেছে, এইটা হচ্ছে। এবার হলো ধরুন এইভাবে আগম শব্দটা এসছে, এবার এই আগম শব্দ আদি রাজা বলছে যে এইটা আমার আগম ভাষা। এবার এই জ্ঞান সাগরটা কি? জ্ঞান সাগর হলো মোহাম্মদের সঙ্গে, রসুলের সঙ্গে আদি রাজার কথোপকথন হচ্ছে। ভাবা যায় এটা? এটা পয়ার শশীভূষণ দাশগুপ্ত একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ পয়ার ছন্দের দেশ। এর মতো এত ভালো আমি কোনো পাইনি। যত রকমের মাত্রা, যত রকমের ছন্দ, এই সবগুলো দেখবেন পয়ারে এসে কিন্তু পয়ারের মধ্যে চলে গেল। বাংলাদেশটাও না, এটা পুরো টোটাল একটা পয়া। এবং আলী রাজার এই জ্ঞান সাগর পুরোটাই পয়া, শুধু ছন্দের ক্ষেত্রে নয়, বিষয়ের ক্ষেত্রে। এখানে ও যখন এটা লিখছে সেই সময় বাংলাদেশের যতগুলো ধারা, নাথ, যোগী, তন্ত্র বলুন, বৌদ্ধ বলুন, যা যা পেয়েছে সবাইকে ওর মধ্যে আত্মসাৎ করেছে। ওই পড়ে তবে তৈরি হচ্ছে জ্ঞান সাগর। জ্ঞান সাগর কেন ইউনিভার্সিটিতে পড়ায় না? তাকে কি জিজ্ঞেস করবো আমি? এটা জানি তো না, কেন পড়ায় না? আরে এইগুলো না পড়লে জানবে কোথায়? সুকুমার সেনটা বলবে না? বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছে স্বর্গে গিয়ে দেবতাদের নাচ দেখিয়ে স্বামীর, মৃত স্বামীর প্রাণ ফেরাবে, ছয় সাতটা মনসামঙ্গলের পাঠান্তর পাওয়া যায়। সব কটা তো কমন একটা গল্প আছে যে বেহুলা যখন নদী বক্ষে যাচ্ছিল স্বামীর মৃতদেহটা নিয়ে, তখন অনেকে ওকে ফুসলে নিতে এসেছে। ধনামোনা ক্যারেক্টারটা খুব নাম করা ক্যারেক্টার ফুসলে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তখন মুসলমানরা তো সবাই জাতপাত ধর্ম নাশ করে সবাইকে বিধবা করে আনালে তাকে অসতী বানিয়ে ছেড়ে দিচ্ছিল। রমেশচন্দ্র মজুমদারদের যে ঘরানা ইতিহাস লেখা, তা তো তাই। তা কোন মনসামঙ্গলের একটা ক্যারেক্টার দেখান দেখি আমাকে, আলাদা আলাদা ভাষা। কেমন কর লিখেছে, উড়িষ্যায় লেখা হয়েছে, বাংলায় তো আরো কতগুলি আছে, বিজয়গুপ্ত ছাড়াও আরো আছে। এমনকি বিজয়গুপ্ত যে ওরকম পরিমাণ অ্যান্টি মুসলমান ছিল, তার সত্ত্বেও দেখান তো যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ওই মুসলমান ক্যারেক্টার ওকে ফুসলে নিতে এসছে, নাই তো? তাহলে ওনারা কি খালি এই করতো? আমি ওইখান থেকেই এটা নেবো না কেন? আমাকে ভিনসেন্ট স্মিথ বলে দিয়ে গেছে 700 বছরে বাঙালি ইতিহাস লেখে নেই, তাই বাঙালির ইতিহাস রচনা হয় না। বঙ্কিম এসে দাবি করলো যে কে লিখবে ইতিহাস? তুমি লিখিবে, আমি লিখিব, আইসো সকলে মিলে ইতিহাস লিখতে বসে। ও কি করলো? ও লিখতে বসে ও যে ইতিহাসটা লিখছে, সেই ইতিহাসটা ও লিখছে যে একদল বহিরাগত এখানে এসেছিল, মানতেই পারছে না যে এই দেশটা হিন্দু মুসলমানের দেশ। আর আব্দুর রহিম যখন বিপরীতটা লিখছে, তখন লিখছে তুর্কিরা না এখানে না এলে আমরা এই কুসংস্কারে একবারে পড়িয়েছিলাম। মানে একটা লোক ইতিহাসটাকে দেখলো আরব থেকে, আর আরেকটা লোক এখান থেকে দেখলো একটা আরব ঢুকছে। কেউ কোনোদিনও বাঙালি হলো না। এই মুসলমানটা যে বাঙালি, এবং শিক্ষার কথা আপনি বললেন বোধহয় 1926 সালে শিক্ষা হয়, যখন মুসলিম সাহিত্য সমাজ ঢাকায় তৈরি করছে। 1926-27 ওরা ভাবলো যে আমরা এবার একটা মুখপত্র বার করবো। প্রথমেই ওরা দুটো ভাষণ আছে, শিক্ষার প্রথম সংখ্যায় দুটো ভাষণ আছে, সভাপতি, অভ্যর্থনা সমিতির সভাপতির ভাষণ, আর যিনি মুসলিম সাহিত্য সমাজের সভাপতি ছিল ও তার ভাষণ। ওই দুটো ভাষণই তো পড়ানো উচিত, কাল থেকে সিলেবাসে রাখা উচিত। যে দেখ, একটা মুসলমান এই কথা ভাবতো তখন কি বলছে, বুঝে হিন্দুরা অনেক দিয়েছে ইতিহাসে, সাহিত্যে, এবার এবার আমাদের দেবার পালা, আসো আমরাও দেবো। এবার ওরাও দেবে, আমরাও দেবো, ভাইয়ে ভাইয়ে এইভাবেই আমরা পীযুষ ধারা পান করিব সাহিত্যের। আমি ওই ডাকে সাড়া দিয়ে লিখতে এসেছি। নবনূর 1903 সালের পত্রিকা, 3 সালের পত্রিকা, 4 বছর পরে নবনূর বন্ধ হয়ে যায়। নবনূরে একটা প্রবন্ধর একটা কম্পিটিশন করতো ওরা। নবনূর হিন্দুরা লিখবে মুসলমানদের সঙ্গে হিন্দু সম্পর্ক কেমন করে করলে ভালো হয়, মুসলমানরাও লিখবে কি করে ভালো হয়, বেস্ট ছাপানো হবে। ওটা নিয়ে কেন বই হয় নাই আজ পর্যন্ত?
কুন্তলিন, কেশেমাখো কুন্তলিন, এইটাকে একটা গল্পের বিষয়বস্তু করে কুন্তলিন গল্প সংকলনের এর মোটা মোটা খণ্ড বেরিয়েছে। এত গবেষক ওখানে একাডেমিক্স নিয়ে পড়াশোনা করা, ওর মধ্যে ঢুকে পড়তে পারলো। এইটা নিয়ে কারোর চোখে পড়েনি কেন? কুন্তলিন গল্প সংকলন প্রণম্য বাড়ির বরণ ঘোষ সম্পাদনা করেছেন। তিনি তো বঙ্গীয় সাহিত্য পরিষদের এখন কর্ণধার, ওখানেই তো এই সমস্ত ম্যাগাজিনগুলি আছে। আমি তো ওখানেই পড়তে চাই, তাদের এখনো চোখে পড়ে না কেন? পড়বে না। ওই যে বললাম, তারা কোনটুকু নিয়েছে? তারা নিয়েছে ওইটুকু, মন্নাদি পর্যন্ত শাসনকালে কি হইতো দেখা যায়। ফলে আমরা খালি মন্নাদি পর্যন্ত শাসনকাল দেখিতেছি এবং যতদিন বাদলাম মন্নাদি পর্যন্ত শাসনকালই দেখিব। এই অবস্থায় আমি কলেজ স্ট্রিটের রাস্তায় ঘুরতে ঘুরতে রুক্মিণী কুমার চক্রবর্তীর একটা বই পাই, পুণ্যস্মৃতি বইটা। সেই বইটা 86 পাতার একটা বই। সেই বইটাতে কি আছে? 3টে ঠিকানা আছে যে এই বই কোথায় কোথায় পাওয়া যাবে। একটা ঠিকানা কলকাতাতে এখন আর নেই, একটা ঠিকানা চেতনা, একটা ঠিকানা সদানন্দ রোডের একটা, আর ওনার বৈঠকখানায় যেখানে ছাপা হয়েছিল কোনো ঠিকানা নাই। আমি সব এখানে দিয়ে দিয়েছি বইটার মধ্যে। কিন্তু সেইটা দেখলাম যে ও বয়ার ছন্দে মোহাম্মদের জীবনী লিখেছে এবং লিখে লিখে চট্টগ্রামে উনি যতীন্দ্রমোহন সেনগুপ্তকে পড়ে শোনাতেন। তিনি বললেন যে এইগুলো এখানে আমাকে পড়িয়ে লাভ নাই, এটা তুমি কলকাতা যাও। তো এখানে লিখে দিল একজন, ও এসে তাকে পড়ে শোনাল। সে বললো তুমি এটা বই করো, নিজের পয়সায় বইটা ছেপেছে। ছাপার পরে বলছে চাই কি বিক্রি করবো, কিনবে কি? বলছে ব্যবস্থা হবে। ও যাকে বলে দিয়েছে সে তখন তিনি তিনি মুসলিম, তিনি প্রাইমারি শিক্ষা সংসদের সচিব ছিলেন বোধহয় বা সেক্রেটারি। তা তিনি বললেন আমি এটা স্কুল পাঠ্য করবো। তা সেই লেখা হলো। এবং এবং আব্দুর রহিম, তিনি প্রথম বাঙালি মুসলমান যিনি প্রথম মোহাম্মদের জীবনী লেখেন। তার আগে ব্রাহ্মণরা লিখে ফেলেছে। কৃষ্ণকুমার মিত্র লিখেছে, অতুল কৃষ্ণ মিত্র লিখেছে নাটক, কৃষ্ণকুমার মিত্র লিখেছে মোহাম্মদ চরিত জীবনী, রামপ্রাণ গুপ্ত লিখেছে চট্টগ্রামের লোক, এবং এই নবনুরেই ছাপা হতো রামপ্রাণ গুপ্তর লেখা। তো আব্দুর রহিম অনেক পরে লিখেছে। প্রথম কাজটা কিন্তু এরাই করেছে। এইবার যারা এই কাজটা করেছে, আমার বক্তব্যই এটা যে এই কাজগুলো যদি ইউনিভার্সিটি বা যারা পড়াশোনা শেখা, যারা এইসব তত্ত্ব কথা আলোচনা করে, পার করে, পরিভাষা তৈরি করে, এই করে, তারা যদি এগুলো না জানায় তা লোক জানবে কোথায়? বাই ডিফল্ট আমার মা সারা জীবন তিনি রান্নাঘরে রান্না করতে করতে মারা গেলেন। তিনি তো জানলা দিয়ে যে গানটা শ্যামা সঙ্গীত তার কানে আসতো রামপ্রসাদে, তিনি ভেবে গেছেন। ওর মধ্যে তো নজরুলের লেখা গানও ছিল, যে গানগুলো হতো। উনি ডিফারেন্সিয়েট করতে পেরেছিলেন? পারেননি। কেন পারবেননি? কোনটা নজরুলের কোনটা রামপ্রসাদের তো কেউ বলে দিচ্ছে না। ভনিতাতে রামপ্রসাদের নাম থাকে, নজরুল তো ভনিতা দেয়নি। যখন সেটা সিডি হয় বা ক্যাসেট হয়, অজয় চক্রবর্তীর এত বড় মুখটা থাকে আর তলায় ছোট্ট করে একটা নজরুল গীতি। কেন হয় এটা? এই বদমাইশিটা বাঙালিরাই করে এখানে। আসলে আসলে আমি যেটা বলতে চাই, আমার সাংবাদিকতা করেছি তো আমি আসলে কিচ্ছু না, আমি একটা পাঠক মাত্র। আমি সত্যি বলছি, আপনাদের ক্ষমতা আমার থেকে বেশি, আপনারা অনেক পড়াশোনা করেন, অনেক জানেন এদিক ওদিক। আমি শুধু দেখছি, একটা পড়তে পড়তে শুধু আমি এই জিনিসগুলি চোখের সামনে দেখছি আর আমি ভাবছি যে এইভাবে পড়ে আছে যা নজরুল গীতি, নজরুলের লেখা শ্যামা সঙ্গীত। কলকাতা বিশ্ববিদ্যালয় সাহিত্য পদাবলী বলে যে বইটা, তার মধ্যে একটা পাবে, কল্যাণীটাতে নাই। তার নজরুলি যদি না থাকে তাহলে বাকিরা কোথেকে থাকবে বলেন আপনি? কত লোক তো শ্যামা সঙ্গীত লিখেছে, এই বইটা তো তাদের নিয়ে। কই তাদের আমি আমি যদি খুঁজে পাই, চাকরি করলাম, এই করলাম, এত কিছু করলাম, ঘুরে বেড়াতাম এই এই শ্মশানে এইখানে ওইখানে, এসব করতে করতে যদি আমি পড়াশোনা করতে করতে এতগুলো পেরে ফেলিয়ে, যেই লোকগুলো চাকরি করে, মাইনে পায়, গাড়ি পায়, সব পায়, এইটাই করবে বলে সেই লোকটা এগুলো খুঁজে পায় না কেন? তার কারণ তার ইচ্ছা না। মন্নাদি পরিত শাসনকাল তাকে যে করেই হোক করতে হবে, সাবারটা জন্মায় নাই তখনও, তবে থেকে বাঙালি এই কাজগুলি করে। আমরা না তৈরি করেছি নিজেদের যে অনেকদিন পরে হলেও হবে, আমরা একটা হিন্দু রাষ্ট্রই করবো। আগে সকলের সব সব ইচ্ছা তাই। আমার যাকে মানে না ভাবলে একদিন অন্তত আমার মন খারাপ হয়, শরীর খারাপ লাগে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।
তিনি কেন বঙ্কিমকে সাহিত্য সম্রাট বলেছিলেন? বেঁচে থাকলে আমি কি তারই পেয়েছি জানতাম। একটা লোক, সে একটা এত বড় সাহিত্যের সম্রাট হয়ে গেল, উনি বললেন তারপর থেকে বঙ্কিম সাহিত্য সম্রাট হয়ে গেছে। এই এবার এই পুরো কি করেছে, সংস্কৃত ভাষা যেভাবে বাংলা লেখা হতো তার বদলে তিনি এগেনস্টে তারি কমা সেমিকলন দিয়ে পাংচুয়েশন এনেছে, যেভাবে ওরা লেখে এই এমনি হতো। এক নম্বর। দু নম্বর কথা হলো আমার এই যে গীতি কবিতাগুলো ছিল, আপনি ভাবুন ময়মনসিংহ গীতিকায় একটা লাইন আছে, লাজ রক্ত হইল কন্যার প্রথম জৈবন, মরুয়ার যখন পিরিয়ড হলো প্রথম, এই লাইনটা আছে। লিখক দেখি একবার, লাজ রক্ত এই শব্দটা দিয়ে ধরছে ওই পিরিয়ডটাকে। আমি জানলাম আর কেউ বাকিরা জানে না। সেই গীতিকাগুলি কোথায় গেছে? এই সাহিত্য সম্রাটদের আগমনের পর থেকে সব হাওয়া, পড়ি না আমরা কেউ, আর পড়ি না কেউ। আমাদের এখন মোটা মোটা উপন্যাস করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, আর শুধু গল্প নির্ভর। সেই উপন্যাসও যদি পড়ি শুধু গল্প নির্ভর, তার মধ্যে একটা গল্প থাকে আর আদতে কিছু না। সেইটাকে কত রকম ভাবে লিখতে হবে এবং ওই গল্পটাকে আমি কি বাঁচবো সেইটাই হলো আসল পলিটিক্স। গোটা রাজনীতিটা ওরা করে গেছে, আমরা তার শিকার হই মাত্র। গোটা এডুকেশন সিস্টেম ওদের দ্বারা আক্রান্ত, ওদের দ্বারা শিকার হয়ে চলা একটা পদ্ধতি। এই মতো পরিস্থিতিতে যখন দাঙ্গা লাগলো, সেই সময় ৯২ সালে আমার অ্যাসাইনমেন্ট ছিল সারা রাত্রি গাড়ি করে ঘুরে বেড়াতাম। একটা কারফিউ পাস দিল লালবাজার, লালবাজারের কারফিউ পাসটা গলায় ঝুলিয়ে ঘুরতে হতো। প্রথম ধাক্কা খেলাম জীবনে যে কলকাতা শহরটা তার মানে আমার নয়, এখানে বেরোতে পুলিশের দেওয়া একটা পাস গলায় করতে হবে। মেছুয়াতে আমি সেই সময় খুব ঘুরতাম, মুসলমান এলাকাগুলোতে যেতে হবে, অফিস থেকেই বলে দিয়েছে আক্রান্ত হতে পারে, আক্রমণও করতে পারে, সবই মুসলমান, হিন্দুরা এর মধ্যে নাই। ওরা তো মন্নাদিক মন্দির শাসনে তো কোথাও ছিল না, ফলে এখনো নাই, থাকবেও না। ওই সময় আমি তার আগে থেকে একটু আমার কতগুলো কালেকশন শুরু হয়, বটতলার মুসলমানি পুঁথি, গৌসিয়া লাইব্রেরি আর ইসলামিয়া লাইব্রেরি, এই দুটো লাইব্রেরির দোকান তখনও টিম করে জ্বলছে মিছুয়াতে, তখনও টিম করে চলছে। নুরুল আমিন যে ভদ্রলোকের নাম ছিল, যার দোকান ছিল ওটা, নুরুল আমিনের দোকানে আমি আবিষ্কার করি এইরকম তারা পাখি তখনও পড়ে আছে বটতলার মুসলমানি পুঁথি যখন বটতলাতে লেখা শুরু হচ্ছে, সেই সময়কালটা কিন্তু শুধু আসেন এই জায়গাটায় ই করেন না, হিন্দু এবং মুসলমানের পুঁথি বটতলাতে একই সময় শুরু হয়েছে। ভবানীচরণ যখন বটতলা থেকে ভাগবত ছাপছেন, তখন তিনি গঙ্গার জল এনে স্নান করা ব্রাহ্মণরা তারাই কম্পোজিটর হয়েছে, অন্য লোক ওই টাইপে হাত দিতে পারবে না, অব্রাহ্মণ যারা গঙ্গার জলে কালি গুলে তবে ছাপা হয়েছে। এই যখন করছে তখন আফাজউদ্দিন তার শান্তিপুর নিবাসী এক খুঁড়ত ভাই মনিরুদ্দিনকে বলছে, তুই এদিকে আয়, খনার বচনের মুসলমানি তর্জমা করতে হবে। ভাবুন, সে ভূমিকাতে লিখছে যে আমি শান্তিপুরে থাকি, আমি চাষ করি, আমি এটা কি করে পারবো, কিন্তু বলছে তুই আয়, খনার মাফিক নারী না ছিল দুনিয়ায়, মুসলমান বেরাদরদের জন্য এটা খুব জরুরি। এবার সে তখন এলো, এসেও খনার বচনের মুসলমানি তর্জমা অনুবাদ করা শুরু করলো। এই যে খনার বচনের মুসলমানি তর্জমা অনুবাদ করছে তিনি, সেইগুলোতে তিনি লিখছেন খনার মাফিক নারী না ছিল দুনিয়ায়, তো লিখছেন এবং বলছেন যে তিনি খনা বিবি যান। ভাবেন, এই একটা শব্দ পেয়েছিলাম আমরা, কিছু করি নাই তার খনা কি অনায়াসে বিবি যান হয়ে গেল বটতলায়। যখন ও ব্রাহ্মণ কম্পোজিটরকে ডেকে এনে গঙ্গার জল দিয়ে কালি গুলছে, তখন এখানে খনা বিবিজান লিখছে, এটা তো অভাব। আর এইটাই শিক্ষা করেছিল 1926 সালে। এই ঘটনা কিন্তু 1800, আর এই যখন আমি বলছি এগুলো সব 1870, 72, 75, 90, 1900 শুরু হয় হয়তো, 1920 পর্যন্ত এটা ছাপা হয়েছে। তারপরে এইবার আমার গল্প শুরু হয়েছে। আমি খনার বচনের মুসলমানি তর্জমা আর সাপের মন্ত্র এই নামে দুটো
পুঁথি পেলাম। আমাদের বাড়িতে ওই যে বললাম বাংলা সাহিত্যের পড়াশোনা ছিল, বৃহৎ বঙ্গ ছিল, ছোটবেলা থেকে আমি বৃহৎ বঙ্গ দেখতে দেখতেই বড় হয়েছি। দীনেশ চন্দ্র সেনকে আমার মনে হয়েছে যে বাংলা সাহিত্য নিয়ে যত লোকের দ্বারা লেখা আছে মন আলা লোক এই লোকটা। শুধু মগজ দিয়ে তো সাহিত্য বোঝা যাবে না, তবে অন্য কাজ হবে। এবার এইখানে আমি দেখলাম সাপের মন্তর মুসলমানি পুঁথি ছিল বলে উনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি লিখছেন যখন তখন মুন্সি মোহাম্মদ প্রণীত। এবং আমি শিওর এইসব কাজে জেনারেলি এরা ছাত্রছাত্রীদের পাঠাতো খুঁজতে, এটা যদি ওনারা হাতে পড়তো তাহলে আমার আর লিখতে হতো না, উনি এটা নিয়ে অবশ্যই লিখে দিতেন। উনি যে ধরনের মানুষ ছিলেন, ওই বইটা উনি খুলে দেখেন নাই, ছাত্রছাত্রীরা নিয়ে এসছে, নামটা শুনেছে, নামটা টুকে নিয়েছে, এই নামে একটা পুঁথি আছে, ওটা যদি খুলতেন তাহলেই লিখে দিতেন, আমার আর লিখতে হতো না। যাই হোক, ভালো উনি এটা করেন না। তো ওটা কি আমি যখন পাচ্ছি তখন দেখছি মরহুম, অর্থাৎ তিনি স্বর্গীয়। তার মানে দীনেশচন্দ্র সেন যখন যে মুন্সি মোহাম্মদকে পাচ্ছেন তিনি ততদিনে স্বর্গীয় হয়েছেন, তার মানে বইটা রিপ্রিন্ট হচ্ছে, খেয়াল করুন। এবং আমি পাচ্ছি স্বাধীন ভারতে ওইটা রিপ্রিন্ট হচ্ছে। সেখানে কি খরার বচনটা তো বলছি, গড়ান হাটা থেকে জেনারেল প্রিন্টার্সের দোকানটা এখনো আছে, টিম করে চলে। জেনারেল প্রিন্টার্স থেকে খরার বচনের একটা বই বেরিয়েছিল, সেইটারই তর্জমা করে উনি বই করলেন। আর ও করলো সাপের মন্তর, সেখানে হলো ভূতে ধরা, সাপে কাটা, চাল বন্ধ করা, চুলা বন্ধ করা, এই ওঝা গুণিনদের যে মন্ত্র তার সংকলন করলো। করতে গিয়ে 95টা মোট মন্ত্র আছে ওটার মধ্যে। আমি ভাগ করেছি গুনে গুনে যে কোন কোন মন্ত্র কটা করে আছে। কটা মন্ত্র একটু পড়ে শোনেন। সটকা বেদনার মন ব্যথা ঝাড়বে, তার মন্ত্র পড়ছে। শ্রীরামের দিয়া দোহাই, ভাবেন মুসলমান প্রথমে শ্রীরামের দোহাই দিয়ে সটকা পাতের ব্যথা ছাড়ার মন্ত্র বলতে শুরু করেছে। প্রথম কথা হলো ডাক্তার না দেখিয়ে কে ওঝা ডাকে, কে গুণিন ডাকে। আমরা বলি অশিক্ষিত যারা, তা সেই অশিক্ষিতরাই ধর্ম মানে, শিক্ষিতরা তো মানে না। তারা লুকিয়ে পঞ্জিকা কেনে, লক্ষ্মী ঠাকুর ব্যাজারের ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে আসে, পদ্ম ফুলটা যাতে কেউ দেখতে না পায় অত্যন্ত গোপন স্থানে সেই পদ্ম ফুলটাকে গুঁজে নিয়ে বাড়িতে আসে, তারা দেখতে না পায়। বাড়িতে যেন সবসময় রবীন্দ্রনাথের ছবি থাকে, আর যেন কেউ দেখতে না পায় বলে তারা কেউ দেখায় না, বলে অশিক্ষিতরাই ধর্ম মানে। তা সেই অশিক্ষিত মুসলমান যে ধর্মটা মানছে, সে তাকে শ্রীরামের দোহাই দিয়ে ব্যথা ছাড়া যায়, সেটা সে সহ্য করে। এবং এই বই 5,000 কপি ছাপা হয় এক একবার জন্য, সেটা বিক্রি হয়। তা কোন বাজারের গল্প আমি তাহলে সেমিনারে আলোচনা করব? এই বাজারটা কেন কোনো সেমিনারে আলোচিত হয় না? কেউ এই বাজারের সন্ধান করে না কেন? এইরকম যতগুলো মন্ত্রচার মধ্যে আছে, এই 95টা মন্ত্রের মধ্যে, আচ্ছা তারপর একটা শুনি। হরি হরি হরির নাম, কোথায় কি বা নাম, কি সাপে করিয়াছে ঘা, বিষ নাই তো আর পাপার গায়ে, বিষ উড়িয়া গেছে বায়, শিবায় নম শিবায় নম। হরি আর শিব একবারে চলে এসেছে। চালাবন্ধম চুলিবন্ধম সাপ, চালাবন্ধম চুলিবন্ধম আর বন্ধম সাপ, 64 ডাকিনী বন্ধন। মানবের শরীরে এই যে 64 ডাকিনী মন্দির সে আছে, যোগিনী উড়িষ্যায় আছে। দুর্গার যারা 64 জন, আমাদের নার্ভ এন্ডিং গুলো 64টা এন্ডিং, দুর্গার তো মূল শক্তি মূলাধার, তন্ত্রের আসল জায়গা মূলাধার। এবার এই যে এইকে ঘিরে থাকে এই 64 ডাকিনী, এই 64 ডাকিনীও বন্ধ করে দেবে, মানে আপনার সারগুলো অসাধ্য। চালা বন্ধন, ঘরের চাল বন্ধ করে দিল, চুলা বন্ধন, রান্নার চুলা বন্ধ করে দিল, সারও বন্ধ করে দিল। চালা বন্ধন, চুলা বন্ধন, আর বন্ধন, সার, 64 ডাকিনীও বন্ধন করে দিল। দিয়া লোহার হার, আমারে আজ্ঞা, শীঘ্র লাভ শীঘ্র লাভ শীঘ্র লাভ। তার আজ্ঞায়, খোদার দয়ায় শ্রীরামের আজ্ঞা। ভাবুন একবার, এখনো আমার গায়ে কাটা দেয়। এই শব্দগুলো কোথায়,
কি দাঙ্গা করি আর মারামারি করি আমরা। এরকম দুর্গা, কালী, লক্ষ্মী, শিব, হরি এদের নামেই মন্ত্র। এ গেল যেমন এর মন্ত্র। হিন্দু ব্রাহ্মণ যখন মন্ত্র করছে, মানিকলাল সিংহ নামে বিষ্ণুপুরের এক পণ্ডিত ব্যক্তি ছিলেন। বিষ্ণুপুর বঙ্গ সাহিত্য পরিষদের যে শাখাটা, ওই শাখা তৈরি করেছিলেন চিত্তরঞ্জন দাশগুপ্ত, মানিকলাল সিং, এরা দুজনে মিলে। মানিকলাল সিং এর রারের মন্ত্র গান, এই বইটার নাম লিখে পেটে জোগাড় করবেন। রারের মন্ত্র গান ওনার লেখা বিখ্যাত একটা বই। তা আমি, আমার সৌভাগ্য ছিল, আমি খবরের কাগজে চাকরি করার জন্য এইগুলো আমি করতে পেরেছি। আমি বিষ্ণুপুরে অ্যাসাইনমেন্ট নিয়ে গিয়ে মানিকলাল বাবুর বাড়িতে চলে যেতাম। উনি আমায় ওই রারের মন্ত্রটা নামায় উনি উপহার দিয়েছিলেন। এবার ওইখান থেকে আমি শুনেছি যে ওদের ওখানে একটা মনসা, ওদের যে মনসা দেববাসী দেববাসিনী, এই যে এর থেকে দেয়াসী পদবিটা এসছে, যে দেয়াসী পদবি আছে বৌদ্ধ মূলত এরা। এই প্রথম গল্প আমায় মানিকলাল সিংহই বলেন। এবং ওদের যে কালুবুড়ি ডোম, কালুবুড়ি যার পুজো করা হয়, ডোমনি তিনি একজন, তার যে গল্প, তার সঙ্গে ওদের মনসার মিল আছে। সেই মনসার উৎপত্তি কিভাবে, তারা একটা বিচিত্র গল্প। মানে একজন বড় ধনপতি ওখানকার রাজবাংলা, তিনি গেছেন বাণিজ্যে। তো মনসা, মনসা ভাবুন উপদেবী, তো উপদেবতা এরা, কিন্তু মূল ধর্মের মধ্যে এদের জায়গা দিচ্ছিল না। কিরকম লড়াই করে এরা ঢুকেছে। শীতলা মনসা দুটো বিয়ে আমি খুব পছন্দ করি। এই যে লড়াই করে ঢুকলো কিভাবে, এবার এই যে এই পুজো করাতেই হবে, তুই তোর বাপ করবে, তুই করবি না, না করলে দেখ না কামড়ে একদম শেষ করে ফেলবো, এই সব কটাই কামড়ে মারবো। তো তুই শিবকে দেখ কত ডাক। ওখানে রার বাংলায় কিভাবে ওই মধ্যে ঢুকছে, ওই ধনপতিটা বড় লোক, তাকে ধরেছেন মনসা, এইটাকে দিয়ে করতে হবে। ওকে প্রথমে ও করলো কি, ও নেমেছে জল নিতে। এবার আমি না এই পরবর্তী ঘটনাগুলো দেখেছি, কিছু ভার্জিন পন্ড এখনো বাংলার বিভিন্ন জায়গায় আছে। ওই ভার্জিন পন্ড গুলো কেন এখনো কেউ নামে না ওখানে, এই কারণটা হলো এইগুলো। সবগুলোর সঙ্গে বৌদ্ধদের একটা আছে, ওই দেয়াসী দেববাসী বা দেববাসিনী, এদেরই মূলত এইটা। ওই কালুপুরি কালুটো মনসা ওই অ্যাঙ্গেল দিয়ে ঢুকেছে এদের মধ্যে। ও যে জল নিতে গেছে, ওকে একটা শীতল এরকম উপরে উঠে এসছে, উঠে এসে ওকে পেঁচিয়ে টেনে নিয়ে চলে গেছে। ধনপতিটা নিয়ে গিয়ে জলের তলায় নামাতে 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 কোথায় যেন নিয়ে গেছে। ও যখন সেন্স পেয়েছে, দেখে যে ও কোথায় এসছে, চম্পক নগরীতে। মনসা মঙ্গলের কাহিনীর সঙ্গে মিলবে, কিন্তু ওটা রার বাংলার অ্যাঙ্গেল থেকে তৈরি হচ্ছে, কিরকম ইন্টারেস্টিং দেখুন। এবার ও চম্পক নগরীতে এসছে, দেখে নরম গদিতে ও শুয়ে আছে। খানিক্ষণ পরে টের পেয়েছে একটা সাপ, মোটা একটা অ্যানাকোন্ডা ট্যানাকোন্ডা টাইপের, নরম নরম সন্দেশ খেতে দিচ্ছে, ওগুলো সাপের ডিম। ও বলছে আমি থাকবোই না এখানে, বলছে তুমি আমাকে ঘুরে ঘুরে দেখো। দেখতে দেখতে ও এত অপ্সরা সুন্দরী সব দেখছে, ওদের বাড়ি যাবো না, এখানেই থাকবো। বলছে না তুমি যাও, গিয়ে এই পুজোটা শুরু করবে, কিন্তু কাউকে বলবে না আমার দেখা পেয়েছো, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। ও ফিরে এসছে, ফিরে এসে বউ বলছে কোথায় গেছিল, সন্দেহ প্রবণ বউ, এতদিন কোথায় ছিল? ও বলছে আমি একটা জায়গায় গেছিলাম, ব্যবসার কাজে আটকে ছিলাম। কিছুতেই বলবে না, বাধ্য হয়ে বলতে হয়েছে। যেই বলেছে কামড়ে দিয়েছে সাপ, এসে মারা গেল। এবার সেই থেকে ওদের ওখানে যে, ধরুন বিষ্ণুপুরে এই যে দশহরা উৎসব হয় না, মনসার মন্দিরে হয়, সব ভিক্ষে করতে যায় অন্তজোড়া, সারাদিন ভিক্ষে করে যা পায় এনে না মন্দিরে ঢেলে দেয়, ঢুকতে দেয় না মন্দিরে। মনসাটাকেও ব্রাহ্মণরা দখল করে নিয়েছে, ওখানে ব্রাহ্মণ পূজারী সেই পুজো করবে, আমি নিজে দেখেছি, আমি সাক্ষী। এবার ওই 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 সারাদিনের ভিক্ষে ওই জড়া, ওই এক মাস ধরে যে এটা জমা হয়, ওই জমা হওয়াটাই কিন্তু ওই পুরো খিচুড়ি গ্রামের তার থেকে তৈরি হয়ে যায়, এত জমা পড়ে চাল ডাল। এবার যখন জল আনতে যায় না, মোটা এরকম দড়ি দিয়ে যে জলটা ভরে তার কোমরটা বেঁধে রেখে 20-25 জন লোক ধরে রাখে, কেন ওই বিশ্বাস যে টেনে নিয়ে চলে যায়। আজও আছে, এবং ওই পুকুরে অন্য সময় কেউ নামে না। এই যে এই ভার্জিন পয়েন্ট গুলো এইরকম, এই কারণে তৈরি হওয়া। ওই মানিকলাল সিংহ আমায় কতগুলি মন্ত্র দিয়েছিলেন। আমি তারপরে যখন চাকরির সূত্রে ঝাড়খালির বাজারে একটা ঝরু পাতি চটি বই পাই, সেই বইয়ে দেখলাম মানিকলাল সিংহের বলা মন্ত্রগুলির সঙ্গে অনেকগুলি মন্ত্রের মিল আছে। হিন্দু ব্রাহ্মণরা
যে ওঝারা যে মন্ত্র পড়বে সেই মন্ত্রে তারা বলছে বীজ মোল্লা রহমানের রহিমান রহিম, এটা দিয়ে শুরু করছে সে তার মন্ত্র করতে। এবার যার বাড়িতে যাবে সেই হিন্দু কিন্তু তখন মেনে নিচ্ছে, আগে তো প্রাণ, এটা তো বাঁচাতে হবে আগে। প্রাণ গেলে আর কে হিন্দু কে মুসলমান পরের গল্প। বলিউডে দাঙ্গা হয় না, ওটাকে টাকার বাজার। ওখানে হিন্দু প্রযোজকের ছবিতে মুসলমান নায়ক, হিন্দু মুসলমান নায়ক কাজ করবে, কেন করলেও টাকা পাবো। বলিউডে দাঙ্গা হবেই না, ক্রিকেট মাঠেও হবে না, প্রাণের সংশয়ও যেখানে সেখানেও হবে না। এই মন্ত্রগুলি ভাষণ বীজ মোল্লা রহমানের রহিম আলাইকুম আলাইকুম মোহাম্মদ হাকিম বলে এবার হিন্দু দেবদেবীর সঙ্গে মুসলমানদের এই সব মিলিয়ে দিলে একটা ওষুধ দিয়ে দিল এবং সে ভালোও হয়ে গেল। আমাকে আমাকে আমি এগুলি বিশ্বাস করি না বলে আমাকে মাইকেল বাবু বলছেন তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় দেখাবো, সত্যি লোক ভালো হয়ে যাচ্ছে। আমি বলি হয় কি করি না, বলে হয় দেখি, আমিও দেখি, কিন্তু তুমি এই মন্ত্রগুলো নাও বাবা, এগুলো কাজে লাগে। আমার কাজে লেগেছে। এবার ওই যে ওর কাছে আমি ঘুরতে ঘুরতে দেখে যা আমি পেলাম 15 বছর তার কাভার ছিল না। এই কাভারটা না পেলে আমি জানতে পারছি না কার লেখা। এবার আমি ওকে বললাম পায়ে পড়ি, আপনি আমার এই বইটার একটা অরিজিনাল কপি কোথাও আপনার কাছে নিশ্চয়ই আছে, পারবেন বলুন, দাঁড়ান। আমি আমার বাবা কাকাকে জিজ্ঞেস করি, নিশ্চয়ই প্রিন্ট কপি এক কপি রাখা থাকে। আমি আবার টাকা টাকা শেষ হয়ে যাওয়ার পরে গেছি, আমায় বলছে যে হ্যাঁ একটা পাওয়া গেছে, একটা কপি ইট কালারের, এইরকম রংটা কাভারটা। সেটা আমি একটা তখন মোবাইল ফোন ছিল না, আমার কি আক্ষেপ হয়, একটা জেরক্স করে নিলে আমার কাছে আরো আগে পর্যন্ত যে কপিটা আছে ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাপা হয় সব সব জায়গায়। তার কারণ হলো আমি ওটা কালার ছবি তুলতে পারিনি, ওটা জেরক্স করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স। এই যে বইয়ের কাভারটা এইটা। এই যে এটা ওরা কায়দা করে একটা সিপিয়া টোন করে দিয়েছে। এটা নজরুল কালাম, এটা সাপের মন্ত্র, আর এইটা এখনো পাওয়া যায়। আমি এই তিনটাতেই বলছি। এবার এই ওটা বার করে দিল। এটা মুন্সি মনিরুদ্দিন আহমদ সাহেব পরিচিত, যার কথা বললাম মনিরুদ্দিন। এটা এবার আমি বললাম দোকানটা খুলতে গেছি 377 বাড়িয়ে অপার চিতপুর, তখন আপার চিতপুর রোড দেখতো না, অপার দিকতো, এবং ওটা রাস্তাটার নাম তখন রবীন্দ্র সরণি হয়নি। তা আমি খুঁজতে খুঁজতে কোন দোকানটা আছে কিনা দেখতে দেখতে একদিন ওরিয়েন্টাল সেমিনারির উল্টো দিকে গীতাঞ্জলি অপেরা নামে একটা ডাক্তার কোম্পানির দোকানে ঢুকে জিজ্ঞেস করছি যে এখানে এই ঠিকানাটা কোথায়। বলে আপনি তো ফুটপাথ থেকেই এলেন, গিয়ে দেখে আসুন আগে ওরিয়েন্টাল সেমিনারির নম্বরটা কত। গিয়ে দেখছি যে ওটা বোধহয় 370 না কত একটা এরকম কাছাকাছি যায়, এরকম একটা নম্বর পুরোনো ঠিকানাটা লেখা আছে। সেই স্কুলটাতে রবীন্দ্রনাথ করেছিল বলে বলা হয়। ওই আশেপাশেই ওদের দুটো ঘর ছিল না। আমার বলছে আপনি দেখুন তো। আমি হাঁটতে দেখলাম যে একটা কলাপসিবল গেট, বন্ধ করা, মাকড়সার ঝুল ভর্তি, ওইটাই 377 বানিয়ে। মানে আমার নাম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আবিষ্কার করতে পেরেছি এই ঘরটা। দৌড়তে দৌড়তে সুকুমারীর বাড়ি গেছি সেদিনই রাত্রিবেলা। সুকুমারী ভট্টাচার্য আমার খুব কাছের লোক ছিলেন, না আমার বাড়ি ছিল নাকতলায়, সুকুমারীও নাকতলায় থাকতেন। তা বলছে তুই এটা পেলি? বললাম হ্যাঁ। বলে ভালোই হলো, আমাদের বাড়িতে আমার ওনার মেয়ে টনিকা সরকার, তাদের বর সুমিত সরকার, বলে ওরা দুজন আসবে, তুই সকালবেলা তোকে ডাকবো, এই গল্পটা বলবি। এবার এদের এর নুরুদ্দিন যখন পরবর্তীকালে ছাপা হয় তখন ওই আফাজউদ্দিন মারা গেছে। কাজী সাহেব প্রথম লোকটা যিনি বটতলায় এই ছাপাখানাটা খোলেন, একদম ওই দেবদের বাড়ি যখন তৈরি হয় তা সেই আমল। তারপরে তার ছেলে আফাজউদ্দিন, তার ছেলে নুরুদ্দিন। নুরুদ্দিনের ডাক নাম ছিল কার্তিক দাস। ওই বরানহাটার ওই অঞ্চলের কিছু লোক এখনো, মানে তখনও আমি যখন লিখছি তখনও চিনতেন, বলতে যে গিলা করা পাঞ্জাবি পরতো, ধুতি পরতো, মুসলমানদের সঙ্গে মিশত না, হিন্দুদের মতোই থাকতো। কাকাবাবুর সঙ্গে যোগাযোগ ছিল ওদের বাড়ির লোকদের, মানে মুজাফর আহমেদের সঙ্গে। আমি এটা সত্য মিথ্যা যাচাই করিনি। সিটুর যে অফিসটা মাদার টেরিজার বাড়ির পাশের গলির মধ্যে, সেই অফিসটাতেই ওইটাই নুরুদ্দিনের বাড়ি ছিল, সার্কুলার রোডের বাড়িটা। ওটা উনি দান করেন। এই নুরুদ্দিন তখন দাঙ্গার সময়, যখন প্রথম 47 সালের দাঙ্গায়, দেশভাগের পরে দাঙ্গায় শহীদ আব্দুল কালামের যত কপি ছিল ওই দোকানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
ছাপের মন্ত্র তাই। ও ছাপবে বলে যে কপিগুলো ছিল সেই নিয়ে ও পালিয়ে যায়, বাকি লোকরা ও বাংলায় চলে যায়, পাকিস্তানে চলে যায়, ও যায়নি, ওইখানেই ছিল। ওইটা আবার ছাপে 62 সালে এই সেকেন্ড বার দাঙ্গাতে ওইটা আগুন দেওয়া ওদের গোডাউনে। এবং এই যখন নুরুল আমিন আমায় গল্পগুলো বলছে, বলছে আপনি যখন এত দূরে এসেছেন শিবনারায়ণ দাস লেনে যান, সুকিয়া স্ট্রিটের ওখানে, ওখানে একটা ছাপাখানায় ওদের ওদের সঙ্গে ওদের যে কম্পোজিটর ছিল সেই ভদ্রলোক, তখন তার 90 বছর বয়স, আমি সব নাম টামের মধ্যে আছে, তুলবো না, তিনি জীবিত আছেন, আপনি তার বাড়িতে যান। আমি তার বাড়িটা খুঁজতে খুঁজতে গেলাম, কিডনি ডায়ালিসিস হয় ওনার, তখন খুব কষ্টে আছেন। আমি বললাম যে আমি আমায় একবার সময় দিন প্লিজ, আমি সামান্য একটু কথা বলবো, তো ক্লারিফিকেশন চাই এগুলি সত্যি কিনা। বলে নুরুল আমিন আমায় যা গল্প বলেছে সেই গল্পটা বললাম, উনি সবটা শুনলেন, বললেন একদম সত্যি। কার্তিক দা মানে নুরুদ্দিন ওকে বলে যায় তুমি আমার ছাপাখানা টানা সবগুলো নিয়ে তোমার কাছে রেখে দাও, তুমি তোমার মতো করে বই ছাপাও, আমার যদি কোনোদিনের শখ হয় আবার আমি এইগুলো ছাপবো, তখন তোমার ওখানে ছাপতে গেলে এই মেশিনে আমার কাছ থেকে পয়সা নিও। 65তেও এই গল্প চলছে। আকাশ বাংলায় চাকরি করলাম যখন, পোদ্দার কোর্টে অফিস হলো, সেই সময় বেরিয়ে ক্যানিং স্ট্রিটে সকালবেলা ওই শীতকালে তাড়াতাড়ি আসতাম, পায়া নেহারি খাবো বলে, ওই দিনই তো দোকান সব। গলির মধ্যে ঢুকতে 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 ক্যানিং স্ট্রিটে গিয়ে পৌঁছে গেলাম রাজেন্দ্রলাল লাইব্রেরিতে, যারা ওই গুপ্ত প্রেস পত্রিকার মদন গুপ্তের ফ্রি পত্রিকা ছাপায়, সেখানে গিয়ে এটা পাই। এই বইটা দেখি ওরা ছাপে, মুশকিল আসান ব্রত, 2006-7 গল্প এটা। দেখুন ট্রেডিশনটা চলছে, কিন্তু এটা কি ইশাখা ও যাবে হলো মৃগয়ায়, বলে গেছে ওর স্ত্রী তখন সন্তান সম্ভবা, বলে গেছে যে আমার যদি এর মেয়ে হয় একে মেরে ফেলবি। ওর এক ছেলে ছিল তখন, বলে কি মেরে ফেলবি, তুই এখন রাত করতে উঠলাম ভুইয়া হলি ইশাখা। কেন বর্গীরা আক্রমণ করছে, ওই পিরিয়ডের গল্প এটা। তো মারেনি, এত সুন্দর ফুটফুটে দেখতে হয়েছে মেয়েটা, মারেনি। ইশাখা ফিরেছে মৃগয়া করে, দেখছে যে কি অপূর্ব বর্ণনাটা, যে ও ঘরে ঢুকতে যাবে দেখছে যে অনেক জুতো পরে আছে, তার মধ্যে একটা লাল রঙের ভেলভেটের ছোট্ট জুতো, মেয়েদের বুঝলি টাকা। সবাই চুপ করে আছে, ভয়ে কেউ কিছু বলে, কারণ তোকে চিৎকারটা তেমন কি করেছে, তেমন বলতে বাধ্য হয়েছে যে একটা মেয়ে হয়েছে বলে এক্ষুনি মেরে। ছেলে বলেছে না, ও দাঁড়িয়েছে মুখে, না মারবো না, বোনকে নিয়ে ও জঙ্গলে চলে যায়, এখন থাকবো না তোমার এই সাম্রাজ্যে। জঙ্গলের মধ্যে ঘুরতে 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 মেয়েকে একটা জায়গায় বসিয়ে বোনকে, বলছে আমি খাবার আনতে যাচ্ছি, কোথাও বেরোবি না, ওই লক্ষণের মতো একটা গন্ডি দিয়ে যাচ্ছি তাকে, ওরা গিয়ে বলে তুই বেরোবি না, কোথাও যাবি না। তখন ওর একটা বুড়ি আসে ওর কাছে, আসান বিবি, তিনি আসান বিবিকে মুশকিল আসান করে দোয়াইটা দিবি, ওই আসান বিবি আসে ওর কাছে, এই যে বলে যে শোন এখানে একটা হিন্দুদের মরা নিয়ে যাবে একদম খানিকক্ষণ পরে, তুই তাদের ডাকবি, ডেকে বলবি তোমরা এখানে আসো, এসে ওদের হাতে এই পান সুপারি আর এই সিঁদুর দীক্ষিতকে পীড়া এগুলি দিবি। 7 জন এও স্ত্রী, কথাটা শুনুন মন্ত্রী, একটা মুসলমান মেয়ে বলছে, 7 জন এও স্ত্রী, সেই এও স্ত্রী আসবে, তাকে বলবি যে এই পান সুপুরি নিয়ে বসুন, আর এইটা একটা ঘর দিয়ে গেলাম, তুই বলবি তোর তুই যেটা একটা পাঁচালি করবি, করার পরে যখন হয়ে যাবে ওই ওই 7 জন এওকে বলবি ওটার উপরে এটা যাও, তোরা দিলে ওদের বাড়িতে মরাটা সে বেঁচে যাবে, তুই তোদের সব পূর্ণ হবে, আমাকে তারপরে বাড়িতে বাবাকে বলবি আমার নামে কত কথা চালু করে দিতে। বলে ঠিক আছে, বলে ঘুরেছে, ঘুরে দেখছে কুড়িটা না, এর মধ্যে দাদাও আর ফেরে না, সত্যি দেখছে মরা নিয়ে যাচ্ছে, তো তাদের দেখেছে, তারা এসছে, এসে বলছে যে এই নাও এগুলো তোমরা নাও, নিয়ে 7 জন বসো তো, তাহলে তোমাদের এই মরা বেঁচে যাবে। বলছে কি বলছিস, তখন একজন বলেছে যে না দেখ না চাইতো না, তো ওই বলে এই ব্রত কথাটা পড়তে শুরু করছে, আমার মাকে দিয়ে আমি এটা পড়িয়েছিলাম, যে তুমি যে স্পিডে লক্ষ্মী পাঁচালি পড়ো সেই স্পিডে এটা পড়ো, কতক্ষণ লাগে, ওই স্পিডে পড়বে। তা মা ওইরকম পড়ে গেল, আমি দেখলাম ওই 15 মা যেভাবে পড়ে ওই 15 থেকে 17 মিনিটের মতো লাগে। তো 15 থেকে 17 মিনিট
7টা হিন্দু বউ একটা মুসলমান মেয়ের জন্য সময় দিল, হাতে করে 500 কোটি সিঁদুর দিয়ে সময় দিলে এই বঙ্গদেশে দিল, টাঙ্গা টাঙ্গা না করে, কোনো কথা জিজ্ঞেস না করে, মন্নাদি পর্যন্ত শাসনকালে ইহা ছিল না, এই সমস্ত প্রশ্ন না তুলে দিল। দেওয়ার পরে ওর ছেলেটাও বেঁচে গেল, যে লোকটা মরে গেছিল দাদা এসছে, এসে দেখছি কেউ কোথাও নেই, ওকে নিয়ে ফিরে এসছে, এসে বাবা পুরো বলে জল হয়ে আছে, বলছে না তোরাই তো আমার সব। আর তারপর থেকে মুশকিল আসান গত কথা শুরু হয়। এই গত কথা ছাপা হচ্ছে কখন? 2006-07 সালে। বর্তমানটা এখনো চলছে। এবার আমি যখন ভালো বাঙালির কালো বউ নামে এক বই নামে একটা বই লিখলাম, যেটা ধানসিঁড়ি থেকে ছাপা হলো, কেন রাগ আমার একাডেমিক্সের উপর জানেন? আমি আপনাদের বলছি এটা শুনুন। আমি যখন এই বইটা লিখলাম, ভালো বাঙালির কালো বই হলো, ধরুন বোঝেন বড় যে সংবাদপত্রে সেকালের কলকাতা আমরা পড়েছি, কিভাবে কি ছিল, কুটমের নকশায় অষ্টাদশ শতক পাওয়া গেল, আর 19 শতকটা পাওয়া গেল সেকালের সংবাদপত্রে সেকালের কলকাতায়। 20-21 শতকের দিয়ে কেউ তাকাচ্ছে না, সব চলে যাচ্ছে পাশে। রামগুহর ইন্ডিয়া আফটার ইন্ডিয়া নামে একটা বিখ্যাত বই আছে, সেই ইন্ডিয়া ইন্ডিয়া আফটার ইন্ডিয়া, গান্ধী ওই ইন্ডিয়ার প্রতিও বলছে এটা। তো সেই বইয়ের ভূমিকাতেও প্রফেসর হায়দ্রাবাদের প্রফেসর কৃষ্ণ কুমারকে কোট করে একটা জায়গায় বলছে যে আমাদের এখানে কি পড়ানো হয় ইতিহাসটা, কিভাবে আমরা দেখি। 1947 সালের মধ্যরাত্রিরে ঢং করে একটা ঘন্টা বেজেছে, তারপরে ইতিহাস আর নাই, তারপর থেকে সোশ্যাল সায়েন্স। ওটা এখন কিন্তু আমাদের একটা হিস্ট্রি না, একটা দলিতের মুখে পেচ্ছাপ করে দিয়েছে এই কত বছরে গুজরাটে রাজস্থানে। এটা হিস্ট্রি নয়, এটা সোশ্যাল সায়েন্স। তো কবে ওটা ইতিহাস হবে? কে উত্তর দেবে? কবে কবে থেকে ইতিহাসের আধুনিক যুগ শুরু হলো, কবে থেকে লৌহ যুগ গেল, কবে প্রস্তুতি গেছে পালিয়ে যায়, এগুলি কে বলবে? 17টা লোক নিয়ে ভক্তি আর্থিক এলো, আর লক্ষণ সেন কোথায় চলে গেল, আর কোনো গল্পেরই পাওয়া গেল। আর তখনই ওই সব বাঙালি ঘুমিয়ে পড়লো। আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে সোনার কাটিয়ে লাগালো, ফট করে সব দিয়ে গেল। এই তো আমাদের জাগার ঘুমের গল্প। তো এইবার ওই 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 করতে করতে এই জিনিসটা হয়েছে। এবার তখন আমি দেখলাম কি যে এই এই পুঁথিগুলোর মধ্যে থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে যদি লিখতে হয়, তাহলে এই বটতলা ব্যাপারটা কি একটু বুঝি। সুকুমার সেন বটতলার একটা ঠিকানা ধার্য করেছেন, এর বাইরে এর 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 পরেও লিখতে গিয়ে একটা জায়গায় একটা কথা লিখেছে, খুব খাঁটি কথা, যে এই যে ক্যারেক্টারটা বইগুলো, এই ক্যারেক্টার নিয়ে যে কোনো যেখানে তখন বই ছাপা হচ্ছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করেছে। বটতলার বাইরে শিয়ালদা, ভবানীপুর, উলুটলা, এই পাঁচটা, এই দিক ওদিক করে বলছে যে এমনকি ঢাকা পর্যন্ত, এই সবগুলোই তখন বটতলার বইয়ের আন্ডারে চলে এসছে। তার মানে কি বটতলা তখন আর ম্যাপ রইল না, এটা কাল্ট হয়ে গেল। এই যে কাল্টটা হয়ে গেল, এইটাকে ধরেই আমি একটা শব্দ ওখানে কয়েনেজ করেছিলাম, আধুনিক বটতলা বলে, এই বইগুলো সম্পর্কে। এবার আমার এই বইটা নিয়ে, আমার ভালো বাঙালির কালো বই নিয়ে একটি মেয়ে প্রেসিডেন্সি কলেজে এমএ পড়তো বাংলা, তখন ওদের ওই যে ওই কি জমা দিতে হয় না সমস্ত গবেষণা কণ্ঠস্বর। তো আমায় বললো যে আপনার বইটা নিয়ে কাজ করছে, একটা ইন্টারভিউ নেবে। আমি আসি। তো বললো যে আপনি এইটা যেভাবে লিখছেন, আমি বললাম তুমি 21 শতকের বাঙালিরা কিভাবে বেঁচে আছে, ইতিহাস তো বন্ধ হয়ে গেছে, এখন তো সোশ্যাল সায়েন্স, তাহলে একটু জানবি করতে গেছে। আমি এটা লিখে দিয়ে গেলাম যে 21 শতকের বাঙালি কেমন ছিল, ওই বইটার মধ্যে এইটাই ধরা আছে। এবার আমি ভূমিকাতে লিখেছি এইটা দুটো কথা, যে আমরা একটা আমি একটা দেখাকে সেট করতে চাই, এটা দেখা, আমি আমার সারা জীবন যা কাজ করি একটা দেখাকে তৈরি করতে চাই। এইভাবে যদি দেখেন, তাহলে আপনি এরপরে আপনার পরেরটা আপনি লিখবেন, আমার আর দায় নাই। তো এই করতে করতেই চলবে, জিনিসটা এগোবে। সবই তো আমরা একটা শব্দ বলে দিচ্ছি প্রক্ষিপ্ত, কালিদাসের এতগুলো প্রক্ষিপ্ত, মহাভারতে এত এত প্রক্ষিপ্ত, সেই প্রক্ষিপ্ত যারা তারা তো নামও চায়নি, তার সময়কালে কালে লিখে লিখে গেছে। এভাবে এই মহাভারতে এত বড় হলো, তা আপনারাও দেখেন না, এই দেখতে দেখতে লিখতে লিখতে চলি আমরা। আমার নাম দিতে হবে না, আপনারই গোটাটা আমি বলুন, আমার কোনো দায় নাই। আমি রাজনীতি করতে পারছি না, কিন্তু এটা আমার একটা এজেন্ডা, এটা পলিটিক্যাল এজেন্ডা। আমি এটা লোককে বলবো যে এটা মুসলমান আর হিন্দু বাঙালি সকালবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণানন্দ আগমবাগে কালী কিভাবে দেখেছিল। তার আগে তো বাংলায় কালী ছিল না, আমাদের এখানে কালী, ছাত্ররা তো কালী পুজো করতো। যন্ত্র মন্ত্র তন্ত্র 3টে শব্দ শুনছেন, এবার এই তন্ত্রটা হলো মেথোডোলজিটা।
মন্ত্রটা হলো মন্ত্রই, যে মন্ত্রতে আমি কালীকে ডাকবো, যে মেথোডোলজিতে, সেটা হলো কালী তন্ত্রটা। এবার ডেকে এনে যখন নামবে তখন ধরবো কোথায়? কালীর জন্য আলাদা যন্ত্র, দুর্গা যন্ত্র আলাদা, কালী যন্ত্র আলাদা, সবার নামে নামে যন্ত্র আছে। এই কালী যন্ত্রের মধ্যে যখন এসে হয়তো বসাবো, তো শাক্ত তন্ত্রে এই যন্ত্রের মধ্যেই তখন হতো ওই জন্য ভুকুরা কাটা হয়, ভুকুরাটা চৌকা। এই তন্ত্রে বলেছে, এসব বৈদিক কথাই বলে না, কি বলছে? বিন্দুতে উৎপত্তি, চতুষ্কোণে বিনাশ। দেখুন এখন সারা পৃথিবীতে এই রেক্ট্যাঙ্গেলের পরে এখন শেপ বেরোচ্ছে না, গোটাটা এবার যাবে, কোনো হরাইজন্টাল লাইন নাই, সব চৌকা চৌকা, খুব নিচু। সামবেদ এটা প্রথম বলে দিল কি, যে অগ্নি আর বায়ু পাশাপাশি অবস্থান করে। সামবেদ, অগ্নি আর বায়ু পাশাপাশি অবস্থান করে, কি অসাধারণ কথাটা। অগ্নি যখন বায়ুকে পোড়ায় তখন একটা বিন্দুর উৎপত্তি হয়, বিন্দুও তার মানে জাত, সবই বিন্দু থেকে উৎপত্তি হইতেছে না, বিন্দুও তার মানে জাত। অগ্নি যখন বায়ুকে পোড়ায় একটা বিন্দুর উৎপত্তি হয়। এবার ওই বায়ু যখন নিজে অগ্নিতে নিজেকে আহুতি দেয় তখন মৃত্যু, জন্ম মৃত্যুটাকে একসঙ্গে ধরে রেখেছে একবার, শুধু কয়েনের এপিটারপি। সেই বিন্দু, সেই বিন্দু থেকেই টানতে 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 আপনি লম্বা ইলঙ্গেটেড করুন, এই করুন সেই করুন করি, চৌকপির পরে আর শেপ বেরোচ্ছে না। তো অক্টাগোনাল হেক্সাগোনাল যাই করুন, ওই চৌকা ফর্মেরই সমস্যা এদিক ওদিক। তো ওই যন্ত্রের মধ্যে এনে কালীকে ফেলেছে। কালী কেমন দেখতে? কৃষ্ণানন্দ বা কৃষ্ণা কি দৈব আদেশ পেয়েছিলেন যে কাল সকালে ঘুম থেকে উঠে যাকে দেখবি আমি সেরকম দেখতে। তো সাঁওতাল এক ষোড়শ বল বর্ষিয়াকে দেখতে পেয়েছিলেন নাকি, এবং দেখে লজ্জায় সে জিভ কেটেছিল, ওই তৈরি হল কালীর মূর্তি। তাই এই পর্যন্ত তো ভেবে নিতে পেরেছি আমরা, এই স্বাধীনতাটা তো আছে, ভাবনা চিন্তা এখন আর নাই, ওইসব বন্ধ হয়ে গেছে। এবার হলো যে এইবার এই লোকটা যখন ভাবছে কেউ যে এই মেয়েকে বাঁচাতে গেলে ওর মধ্যে আল্লাহর নামে ডাকি আমি মুসলমান, কিন্তু রামকে লাগবে আমার, আমরা দিয়ে বাঁচবে না, অবলীলায় ঢুকিয়ে দিচ্ছে, খনাকে বিবিধান করছে, খনার নাম নাহিক নারী, এবং নবীকে নবীকে প্রশংসা করতে করতে তারপরে খনাকে করছে, একটু ভয়ে বুক কাঁপে নিও, এবং সেটা নির্দ্বিধায় শুনেও গেছে এরা। দুর্গা লক্ষ্মীকালী মা ফতেমা তাকেই বলছে, তা কি করে বলে তখন এই কথাগুলো? এই লোকগুলো কোনো একাডেমিক্স এর লোক না। এবার আমি কেন এই কথাটা তুলছি, তখন আমাকে এসে বলছে মেয়েটা যে আপনি আধুনিক বটতলা কয়েন স্টার্ট করলেন কেন? এখন কেন ওরা আমাদের অধ্যাপকরা, আমাদের স্কলার যারা ছাত্র হিসেবে নাম তারা সবাই আপত্তি করছে। এখন কি বলতে বলতে আমারও জানার আগ্রহ আছে। আমি সত্যি আমি তো পড়াশোনা করি নাই, আমি এই সমস্ত তোদের সঙ্গে মিশিও না, আমি জানিও না কে কি ভাবে। কিন্তু বটতলা তো একটা নির্দিষ্ট জায়গা, ওখান থেকে যা যা হয়েছে ওইটা আমি এই তো বললাম। একটা দেখবেন একটা বই, ওই যে যতক্ষণ আমার গুরু আহমদ ছপাল লেখা, ওর মধ্যে আহমদ ছপা একটা জায়গায় লিখছে যে পার্থ চ্যাটার্জি ঠিকই বলেছেন, যে একটা জায়গায় আছে ওইটা, যে পার্থ চ্যাটার্জি ঠিকই বলেছেন বটতলার যে মুসলমানি পুঁথিগুলো ছিল তারা কিন্তু বঙ্কিমের থেকে অসাম্প্রদায়িক ছিল। কি করে বুঝি যে তাদের পুঁথি এত এত সংখ্যায় বিক্রি হচ্ছে, কিন্তু বঙ্কিমের ওই তো বঙ্কিম নিজেই ধরতে প্রকাশ করছে, বিক্রি হয় না, তার কারণ মানুষ এগুলো চাইতো না, ওইটাই চাইতো। এবার এই একই কথা শিক্ষা, মুসলিম সাহিত্য সমাজের যিনি সভাপতি ছিলেন অনুপর রহমান, ওই রকম নাম করালো, তিনি বলছেন ওই বটতলা সাহিত্য দিয়ে আমাদের সাহিত্য টিকবে না। তাকে ধরবেন আপনি, যে যিনি শিক্ষার মতো একটা পত্রিকা বার করছেন তিনি ওই জায়গাটা ছাড়তে পারবেন না। এইটাই হলো আমাদের, এইটাই হলো ভদ্রলোক নির্মাণ হওয়ার ব্যাপার। আমার বোতলের নানা প্রকার কৌতুক করে যে বইটার নাম আপনি বললেন, ওইটা হলো, ওইটার বিষয়টা হলো যে এই 19 শতকে, অষ্টাদশ শতক 19 শতকে যে যে প্রোডাক্ট গুলো বাজারে আসছে সেটা কি বিজ্ঞাপন নিয়ে আসছে, ওই বিজ্ঞাপন গুলো আমি ডিটেলে দেখিয়েছি। ওই বিজ্ঞাপন গুলো যে তৈরি হচ্ছে, একটা আমি টাইট ব্রেস্ট নামে একটা মলম বিক্রি হচ্ছে, সংকোচক নামে একটা মলম বিক্রি হচ্ছে, যে তখন তো 10টা 12টা সন্তান কোনো গল্প নয়, কত মহিলাদের যৌনাঙ্গ যাতে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আসে তাই জন্য সংকোচক মলম ব্যবহার করিতে হবে। এবার আমার প্রশ্ন হলো যে পড়াশোনা করতে পাঠায় না, ওইটা দেখে আমার মনে হলো পড়াশোনা করতে, সব আমার পুরোনো পঞ্জিকা আমার কাছে 1895 সালের পঞ্জিকাও আছে, আমি সব এগুলি ঘুরে ঘুরে সব চাকরির পয়সা এইগুলোই কিনতাম, তো পঞ্জিকার বিজ্ঞাপনে এইগুলো সব পাওয়া যায়। সে আমার প্রশ্ন জাগলো যে আপনি ভাবুন তো একবার,
যে মেয়েটাকে পড়াশোনা করতে বাইরে পাঠাচ্ছে না, বলা হচ্ছে কি যে বেরোলে ছেলেরা ফুসলে নেবে, রাধাকান্ত দেব পর্যন্ত, ঈশ্বরগুপ্ত পর্যন্ত, বঙ্কিমের গুরুদেব, যে কেউ পড়াশোনা করবে না মেয়েরা। তাদের বাড়ির মেয়েরা এই সংকটকর টাইটনেস কি করে ব্যবহার করবে? এই ছেলেটির গল্পটা ঠিক খুঁজতে 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 কালজানা নামে একটা ওষুধের বিজ্ঞাপন পেলাম। কালজানা বাচ্চিক পঞ্জিকায় কালজানা বিজ্ঞাপন পেল। সেখানে বলা হলো যে আপনারা যদি আপনাদের বাড়ির বউকে ইউরোপীয়দের মতো সুন্দরী করতে চান, তাহলে এই কিনে নিয়ে কি ব্যবহার করুন। টার্গেট কে? পুরুষ। ভদ্রলোক কতদিনে নির্মিত? ততদিনে কলকাতা সমাজে ভদ্রলোক নির্মিত। এবার ভদ্র মহিলা নির্মাণ করতে হবে। কোথায় পাচ্ছি? কোথায় পাচ্ছি? প্রহসনগুলোতে। প্রহসনগুলোতে কি বলছে যে জয়ন্তদের বউ অ্যাকমপ্লিশ, ইংরেজি জানে, পড়াশোনা করে, আমার সঙ্গে একটু বাইরে বেরোতে পারে, বরের সঙ্গে সোসাইটিতে নাম মিশলে কি নামটা পাওয়া যায়, ও অ্যাকমপ্লিশ। আর আমার বউ যখন রাত্রিবেলা বাড়ি ফিরে এতখানি ঘন্টা পায় আলতা, আর কিছু না। আরেকজন বলছে ঠাকুমা তুমি আমার উপর রাগ করো না, আমি সোনাগাছির খানকি পাড়ায় যে যাই, আমি বাউত্রে নই, আমি শুধু দেখতে দেখতে আসি দুদিকে খানকিরা কেমন সেজে থাকে, বাড়ি এসে তোমার বৌমাকে ওরকম সাজায়। তৈরি হচ্ছে, এবার ভদ্র মহিলা হবে। ঠিক ওই সময়টাতে ওষুধগুলো বাজারে এসে, এইটাই আমার বিষয়টা। আমি বলতে চাইছি কি জানেন, এইটা একটা দেখা। এই দেখাটা যদি আপনি ঠিকভাবে দেখেন, তাহলে কোনো পরিভাষাও লাগবে না, কিছুই লাগবে না। কেন এই ওষুধটা কোথেকে পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত টিল টুডে একটা ছেলেও স্মার্টলি দোকানে গিয়ে কন্ডম কিনতে পারে না। তার বউ যদি এতই অসুস্থ থাকে যে তার ওই সেইটাই ন্যাপকিনটা বরকে দিয়ে আনাবে, দিন তো তাড়াতাড়ি করে বলে দেয়। কেন? কিসের প্রবলেম, সমস্যাটা কি? সেই সময় এই ওষুধগুলো কে কিনতো? এবার দেখুন কি ইন্টারেস্টিং, আমি প্রথম বিজ্ঞাপনটা দেখেছি 1900 সালের গোড়ার বিজ্ঞাপন, কালজানা। এই কালজানার বিজ্ঞাপন যখন 1920-30-এ বেরোচ্ছে, ততদিনে বর্তমানে নির্মিত হয়ে গেছে। বাবা বলছে মেয়েরা তোমরা শোনো, ভাবতে পারবেন না, মেয়েরা তোমরা শোনো, সকলকে বাঁচতে হবে, তোমাদের পাশের পাশের গভীনীদের বলো তারা যেন এই ওষুধ ব্যবহার করে। তখন আর পুরুষ লাগবে না, মেয়েরাই তো কিনছে, এবার তারাই দোকান থেকে কিনতে পারবে। এইটা ফলো করতে হবে। তো এটা তো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, আমি দেখিনি। আমি তো খালি বাংলা সাহিত্যতে খুঁজেছি, আমি তো তখন খুঁজিনি যে ওই বেহুলাকে কোনো মুসলমান তো ধরতে এলো না। আমার তখন কানে খালি রমেশ চন্দ্র মজুমদার ঘুরে বেড়াচ্ছে, রাজপুত জীবন সংখ্যা সব এসে আমার শেষ করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো এই রাজপুত জীবন সংখ্যা তো তোমার মনে পড়লো না। হ্যাঁ, দত্ত। তো এই এই আমার গল্পটাই হলো, আমি এইটাই চাইছি যে সব জায়গায় সবকিছুর উপাদান তো রয়েছে। এইটা এই দেখাটা যদি দেখতে পারি, ভালো বাঙালির কালো বই, আমি এইটাই লিখেছি। ওর মধ্যে এই বছর যে ওটার যে পরবর্তী এডিশন বেরোবে, সব আগের বার বিক্রি হয়ে গেছে। আমি শুধু এর মধ্যে যোগ করেছি যাদবপুরের চুমু আন্দোলনটা, ওর মধ্যে অ্যাড হয়েছে, এর সঙ্গে জুড়েছি। আর ভ্যালেন্টাইন্স ডে, এটা এই যে এখন নতুন করে যেটা তৈরি হচ্ছে, তাই এইগুলো তো এগুলো যে ছিল, এইভাবে যে বাঙালি বড় হচ্ছে, এইভাবেই তো তৈরি হচ্ছিলাম আমরা। এই গোটাটাই তো পোস্ট মডার্নিজমের নামে আমি মার্ক্সও মানতে পারি, শনিকেও মানতে পারি, সবই করতে পারি। এটা গোটাটাই এই নামে তো চলে। আমি জানিয়ে দিচ্ছি তো, আমাকে বলেছে যে আমি নতুন বললি কেন, এত কট্টর মার্ক্সবাদী বলো কেন, প্রবলেমটা কি? সে এত বড় বড় কথা বললো, হাতে শাখা পলা ভর্তি পড়ে পাচ্ছে আংটিতে, কেন কেন এটা কি হবি? কোনো সমস্যা তো না, আমি তো মন থেকে কাউকে করতে যাচ্ছি ভালো। আমার নাম তো কৃষ্ণপ্রিয় দাসগুপ্ত, বৈদ্যনাথ, ব্রাহ্মণের থেকে এক ঘাট তলা। তো যাই হোক, আমি তো হিন্দু বলতে আমার কোনো সমস্যা নাই। তো যখন বলা হচ্ছে অষ্টাদশ পুরাণী রামস্য চরিতানিত ভাষায়াম সুত্তা মানব রৌরবং নরকং ঘটে, অষ্টাদশ পুরাণ রামায়ণ মহাভারত যদি কেউ অন্য ভাষায় এমনকি শোনো, 18টা নম্বরের একদম 18 নম্বরটা হলো রৌরব, ওইখানে পতিত হবে। সেই সময় পরাগল খাঁ তখন গোবিন্দ পরমেশ্বরকে বলছে যে তুই কর, মহাভারতের অনুবাদ কর। ও বলছে যে আমাদের এরকম ভাবে সাপ দেয়, জানেন, আপনি কর। বলছেন কি আমি কি তাহলে রাজ্য শাসন কর, আমি কি সংস্কৃত করি, কি বাংলায় অনুবাদ করবি? ও করলো। এবং তার এবার আপনি আমার একটা উত্তর দেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিটা আছে, এত 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 যুগ যুগ ধরে এত এত স্কলার সব বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি হয়ে বসে, তারা ওখানে লাইব্রেরি ঘেটে নিজেরা বই ছাপায়, নিজেদের নামে মোটা মোটা বই করে। এই বইটা কেউ কেন ছাপছে না?
পুঁথিটা এখনো পড়ে আছে, কৃতজ্ঞস্ত একটা পুঁথি। আমি তো দেখবো বলে হাতে পারলে এরকম করে। তো তোরা ছাত্রিস কেন, তোদের নামেই বেরোতো। এইটা তো উচিত তো, যে পৃথিবীতে প্রথম সংস্কৃত বাদে অন্য কোনো ভাষায় যে মহাভারতের অনুবাদ হলো সেটা হলো পরাবলী মহাভারত। কেন পরাবলী মহাভারত বলছি, ওইটা অসম্পূর্ণ ওইটুকু, কিন্তু যেহেতু পরাগল খানের গলায়, সেই জন্য ওটা পরাবলী মহাভারত। শিকন নন্দীকে জৈমিনী সংহিতার থেকে বার করে যতটুকু লিখলো সেটা নুসরত খানের মানে ছুটির ছেলে নুসরতের দ্বারাই হয়তো লিখলো। এইবার দেখুন এত কিছু করা, মমিয়া ব্রাহ্মণের প্রদরচক কাশীরাম দাস কিন্তু এরা লিখে তবে লিখছে মহাভারতটা, তবুও শুনতে হয়েছে কাশী দেশে কীর্তি দেশে, কাশী দেশে আর বামুন ঘেসে, এই তিন সর্বনেশে। তো তারপরে কে আর ভয় যাবে, গৌরব ধরতে যাবে। আপনি শূন্য পুরাণ করুন, ওই সময় আমার যেটা মনে হয় ইসলাম যদি না ঢুকতো, বৌদ্ধদের সঙ্গে হিন্দুদের মারামারি তো না, একদম ফাটাফাটি। শূন্য পুরাণটা ওই যে হাতে চোখে টিকচ কামান, ওই যে বর্ণনাটা দিচ্ছে নিরঞ্জনের চেহারা যখন ঢুকছে, তার আগে তো ওই অবস্থাটাই ছিল। পরিবর্তন আন্দোলনটা নিয়ে কোনো পড়াশোনা করা হয়, ও তো বৌদ্ধদেরই আন্দোলন। আমরা খালি নালন্দায় যাই, আমাদের উড়িষ্যায় যাই, আমরা শ্রীলঙ্কায় যাই না, জাপানে খুঁজতে যাই বৌদ্ধ ধর্ম। এত এত স্তূপ, এত ছোট ছোট বাঁকুড়া পুরুলিয়ায় হয় কি করে? এত দাঁড়ার মূর্তি বাঁকুড়া পুরুলিয়ায় বীরভূমে পাওয়া যায় কি করে? কে উত্তর দেবে এটা? আমাদের যেমন প্রত্যেকটা শক্তির একজন ভৈরব লাগে ওকে নিউট্রাল করে রাখার জন্য, বুদ্ধ যারা তাদেরও একটা ভৈরবী থাকতে, যেমন যেমন ধরুন আপনি যদি মৌরাক্ষায় যান, মৌলটিকে ওগুলো ও এক বুদ্ধের, তারাও এক বুদ্ধের। এবার এই যে শক্তি যারা এই চলে এলো এখান থেকে কনভার্টেড হয়ে, হিন্দুরা ব্রাহ্মণ্যবাদীরা জোর করে তাদের মধ্যে ঢুকিয়ে নিল, নিয়ে তারপরে এটাকে চাপিয়ে দিল হিন্দু বলে, আমরা সব মেনে নিচ্ছি। আমার কথাটাই হলো এইটা, যে এইটা যদি আমি সামান্য নজরুলের একটা সমাজঙ্গিক ছাত্র পদাবলীকে ইউনিভার্সিটিতে জায়গা না দিই, নজরুল এত নাম করা, তাহলে আর আমি রমজান খা বা ওই বাকি লোকগুলো যাদের কথা আমি লিখেছি এই বইয়ে, বা কালী বছর মেয়ে কি, এটা তো কেউ না, নজরুলের কাছে তারা শিশু কে আর জায়গা দেবে? খুঁজে খুঁজে বার করবে, আপনারা এইগুলি করে। এখন আমি বলছি এখনো পরমার্থ সঙ্গীতটা আপনারা প্রথম রিপ্রিন্ট করা শুরু করুন। কালী বসন্ত এই বইটা পাওয়া যায়, মানে পাওয়া যায় মানে আমি খুঁজে দেবো যদি আপনারা করেন। আমি এতখানি লিখেছি এই বইটার মধ্যে, কালী বসন্তকে নিয়ে ম্যাক্সিমাম লেখা। কি ভাবা যায় না কি এক একটা পদ লিখছে, কেউ পড়লোই না, জানলোই না, আগে আক্ষেপ হয়, আমার শুধু আক্ষেপ হয়। আমার কিন্তু কাম ছিল, আমি তো বায়োকেমিস্ট্রি করতাম, সেটা চাকরি নিতাম, ওই এদিক ওদিক একটা ওই ওষুধ বানাবার কোম্পানিতে হয়ে যেতাম, ব্যাস। এই এই জিনিসটা হবে না আপনারা যদি এই কাজটা করেন। এইটাই হলো কথা, দ্বিতীয় কথা রাগ করবেন না, আমার একাডেমিক্সের উপর খুব রাগ, খুবই রাগ। কেননা আপনারা শুধু পরিভাষা দিয়ে না সবটা ভোট পাঠাবার চেষ্টা করেন, এবং এই যে একটার মধ্যে একটা যে ইন্টারলিঙ্কটা, এই ইন্টারলিঙ্কটা না আসল। এইটা না আমার মনে হয় সবচেয়ে জরুরি হলো এইটা। আমি এই কথাটাই বলতে চাইছি, যত বই লিখি যা করি, আমার শিখার ওই ওই অভিভাষণ দুটো হলো আমার এটা প্রেরণা, যে কি করতে হবে। আর তুমিও সাহিত্য কিছু দেবে, আমিও কিছু দেবো, আসো হিন্দু মুসলমান পাশাপাশি বসিয়া এই সাহিত্যের কিছু ধারা পান করি। এখন এটা দিতে হবে। এই ডাকটা ধরুন সংবাদপত্রে সেকালের কলকাতাতে প্রদেন বাবু যে কি করেছে, কটা কটা তখন ও খবরের কাগজে তোমার ওর তো শুধু সমাচার চন্দ্রিকা, সেখানে যারা উল্লেখ করছে নামটা লিখে দিচ্ছে, যে পেজে ছিল এই কয়েক সপ্তাহ চললো, তারপরে উহা বন্ধ হয়ে যাবে। কিন্তু চট্টগ্রাম আর ঢাকায় কটা, অধিকাংশই তো কলেজ স্ট্রিট, শিয়ালদা, কোচখানা, কলুতলা এই সব অঞ্চলে এই যে মুসলমানদের সাময়িক পত্রিকা, মুসলমান সম্পাদকদের যে সাময়িক পত্রিকা, এই মুসলমান সম্পাদকদের সাময়িক পত্রিকার একটা এখনো পর্যন্ত ভালো একটা সলিড একটা সংকলন গ্রন্থ আমাদের এই বাংলা থেকে বেরোবে, এটা দুর্ভাগ্য। এটা কেউ উদ্যোগী নিচ্ছে না। কারা করেছে, কি নাম এটা? দেখছে বইটা, হ্যাঁ এই যে জিনিসটা, এইটা বেরিয়ে শুধু ধরুন একটা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবার পরে ওইটা
যেন ওই গবেষকদের মধ্যে আটকে না থাকে। আমার বলার বক্তব্যটাই এটা যে দেখুন, যাদের নিয়ে লিখছেন সব সাধারণ লোক, লিখে তারপরে আপনারা যেভাবে জিনিসটাকে সাজাচ্ছেন সেটা আলোচনা করে শুধু গবেষকরা, কি দুর্ভাগ্যজনক গল্পটা। যাদের নিয়ে লিখছি আমি সেই সব সাধারণ লোক, তারা করে মানামানি করে, তাদের নিয়ে লিখে আমি শুধু ওখানে ডিসকোর্স করছি, আর ইন্টার কোর্স করছে, যাবতীয় কিছু কোর্স করছি, করে আমি একটা নানা রকমের টার্মিনোলজি বানিয়ে ওটাকে বোঝার চেষ্টা করছি। বুঝে বার করবিটা কি? ওই টোটোটা কেন টোটো ভাষায় পড়ে না, কেন ওর সাথে বাংলায় প্রার্থনা সঙ্গীতটা রবীন্দ্রনাথের গান, আমি দেখলাম তো স্কুলে। তো কি করবে? আর তো কিছু করারই নাই। এবার এটা কেন করেন? এটা তো পলিটিক্যাল একটা লাগবে আমার আপনার, এই জন্য তো পলিটিক্যাল উদ্যোগ লাগবে। সেটা তো আর করতে পারবেন না আপনি, বরং এই জিনিসটা করতে পারেন। এই যে উনি বললেন আমরা বাংলা ভাষাটাকে করে একটা প্লেস করেছি। এই আমার বলা হলো যে এই যে পত্রিকাগুলো, নবনূরের ওই প্রবন্ধগুলো ইমিডিয়েটলি সংকলন করা দরকার। 1903 থেকে 1910 এই তো চলেছিল না, 4 বছর, 1903 থেকে 1907, এই 4 বছর চলেছিল নবনূরের মধ্যে যে হিন্দুরা লিখত মুসলমানদের জন্য, আর মুসলমানরা লিখত হিন্দুদের জন্য। এই যে এটা একটা এই প্রবন্ধ বেরোতো, ওটা সংকলন হওয়া খুব জরুরি। সময় ভাবতো কি লোকগুলো, কি ভাবতো ওই লোকগুলো? ওটা কেউ করেনি তো। কালী প্রসন্ন বেলায়েত হোসেনকে নিয়ে আমি 2 লাইন লিখে ছেড়ে দিলাম, এরকম। এটা আমার এগুলো খুব খারাপ লাগে। তারপরে ধরুন এই দুটো বইয়ের মধ্যে আপনি জানেন, আমার প্রতিষ্ঠান থেকে বলছিল বুঝুন আপনি শুধু জিনিসটা, বলছে কৃষ্ণ তোমার এই বইটা এখনো বেশ কিছু কপি আছে, কিন্তু এটা শেষ হয়ে গেছে। মুসলমানরা কালী চর্চা করছে, এটা জানতে বেশি আগ্রহী। হিন্দুরা রসুল চর্চা করছে, তো করবেই, কি সুপ্রিমেসি ভাবুন, আমরা তো করবোই। এটা মুসলমান কালী করে, এইটা তো দেখতে হবে কি করছিল ওরা, বুঝতে হবে তো। ভাবুন, আমি এই অ্যাঙ্গেল থেকে দেখি জিনিসটা। আপনি এই মানুষগুলোর হাতে এনে ফেলতে হবে তো বইগুলো। কেননা আপনি একটা দাঙ্গার, আপনি একটা আর্থ সামাজিক ঐতিহাসিক ইত্যাদি প্রভৃতি একটা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছেন। করার পরে আলোচনাটা আপনারাই করলেন, আমি বলে গেলাম, সবাই বুঝলাম, বাড়ি চলে গেল। দাঙ্গা করার যে লোকটা আবার কালকেও করলো। আর আমি বিয়ে বাড়িতে গিয়ে মুসলমান পাচকের রান্না বিরিয়ানি খেলাম হিন্দু বাড়িতে, সম্প্রীতি করে গেলাম। সম্প্রীতি জিন্দাবাদ। দাঙ্গার সময় দেখেছি আমি যে ওই যখন পুলিশ আমাদের বাচ্চার কাছ থেকে ঢুকতে গিয়ে আটকে দিল, দাউ করে জ্বলছে ওই ক্যামেরার ওই বস্তিগুলো, ওখানে যাকে ধরা হয়েছিল সে নিজেকে বামপন্থী কর্মী করত। ওই দাঙ্গার যে আগুন লাগাবার যে মূল। 2 নম্বর যখন আমি গার্ডেন নিচে গিয়ে দেখলাম কেশোরাম কটন দেওয়ান মিলের বিশ্বনাথ তিওয়ারি মার্ডার হলো, তাকে যে মেরেছে সে মুসলমান সমাজসেবী বলে দাবি করতে দিতে, ওইখানে যে মারলো, দেখেছি তো আমি। তা ওরা ওরা কোনোদিনও জানতেও পারলো না যে এটা রসুলদের নিয়ে হিন্দুরা কি লিখেছে, কালীকে নিয়ে মুসলমানরা কি লিখেছে। কি লাভ? এই সদিচ্ছাটা লোকের মধ্যে আনতে গেলে আপনাকে একদম প্রাথমিক স্তর থেকে আনতে হবে। আমি বাই ডিফল্ট স্কুলে ছোটবেলা থেকে পড়ে পড়ে যেগুলো জেনেছি না, ওইগুলোই কিন্তু এখনো ঘোরে মনের মধ্যে, ওইভাবে ঢোকাতে হবে। কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যদি পাঠ্যতে আপনি না রাখতে পারেন এই জিনিসগুলো, কিছুতেই হবে। পড়ে 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 নম্বর পাওয়ার জন্য অন্তত মুখস্থ করে লিখতে, তখন 4 লাইন কানে যাবে, আদারওয়াইজ এটা হবে না। আমি আপনাদের জিনিসটাকে আমি খুঁজে 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 পেয়েছি, পেয়ে যখন আমি দেখছি যে এখনো ওখানে আছে যে ব্যাপারগুলো, সেই মুসলমানি পুঁথির দোকানগুলো উঠে গেল, শুধু কোরআন ছাপা হচ্ছে আর কিচ্ছু না। আমি বললাম কেন করো বইগুলো, কে কিনবে? আপনি খুঁজে খুঁজে নেবেন, এই পুরোনো গুলো পাঠ করবো আর আসবেনও না। ওই বুড়ো আমিন এখন বুড়ো হয়ে গেছে, এই তার এতদিনে তার মোবাইলে ছবি তুলে নিয়ে এসেছেন। আপনি খুঁজুন না কতগুলো কথা, আমার সময় দিন নিয়ে যাক, তারপরে আবার আসবেন, যদি রিপ্রিন্টেড কপি কিছু পাই যা দেখে দিয়েছিলাম তবে আপনাকে দেবো না। আমি একটা মানিক পীর খুঁজতে গেছিলাম, মানিক পীরের পুঁথি আমার যেটা আমি খুঁজে পাচ্ছি না এখন। ওটাই আমার এতবার বাড়ি চেঞ্জ হয় না, বাড়াবাড়ি থাকি তো, এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসার পথে লোপাট হয়। এইরকম ভাবে মনে হয় মানিক পীরটাও কোথাও গেছে। বনবিবি আছে, বাকি সব আছে। ধরো এই যে এই আমি বলছি বড় সোনা ভান, এটা শাহ গরিবুল্লাহ লেখা। বাগনানে ওনার আছে এখনো মাজার। তা ভারতচন্দ্র রায়গুণাকর যখন ভূষুট মান্দারণ যে অঞ্চল যেটা বলা হয়, ওখানে যখন সাহিত্য সাধনা করছে, তখন ওই একই সময় শাহ গরিবুল্লাহ সাহিত্য সাধনা করছে। এই যে মৌলানা আকরাম খাঁ কথা আপনি বললেন, এই আকরাম খাঁ বলেছিলেন
যে বড় সোনাভান করলে শর্মিষ্ঠা কাব্য লেখার জন্য মাইকেলকে বিদেশি দ্বারস্থ হতে হতো। ওই উপাদানের মধ্যে আছে বড় সোনাভানের মধ্যে, কে জানে এটার মধ্যে কি আছে? আমি কিনে পড়েছি, আমি জানি। এবার এই বড় সোনাভানটা জানবে কি? এবার হলো যে এইগুলো যখন বিক্রি হচ্ছে না, মুসলমানরাই বারণ করছে, বলছে ওগুলো তো হবে না, ভদ্রলোকের সাহিত্য দিতে হবে। অ্যাকচুয়ালি গীতিকাব্য উঠে গেল, বটতলার এগুলো পুঁথিগুলো উঠে গেল। মহুয়া সুন্দরীও পড়ার দরকার নেই, বটতলা এগুলি, বটতলাটা নিক্ষিপ্ত হলো আবর্জনা স্তূপে। কলেজ স্ট্রিট ভদ্রলোকের ওখানে বই ছাপা হয়, এগুলি সব পুঁথি হয়ে গেল, আর এগুলি সব এখন সব বই ছাপা হচ্ছে। তবে কি করে? এবং আমি যখন আপনি দেখুন কাউকে গালাগালি দেবেন, বলবেন এসব বটতলা সাহিত্য পরিষ্কার, বটতলার কথাবার্তা এগুলি বলিস না তো। কে বলেছে বটতলায় খারাপ কথা বলা হতো? কে বলেছে? তুই প্রত্যেকে জান দিলে প্রথম ছাপা ছবি, কাঠখোদাই ছবি, প্রথম অক্ষর জ্ঞান সবই তো হলো তোর বটতলার বইগুলো দেখে। বাঙালি তো বটতলার বই প্রথম ছাপা, তার আগে তো ছাপা দেখে নাই। তার আগের বাংলাটা তো ওই কৃপা শাস্ত্রের অর্থভেদ, ওটা তো পর্তুগিজ। বাংলা ভাষা কিন্তু রোমান হরফে লেখা, এটা প্রথম বাংলা। তারপর তো দেবেরাই প্রথম করলো। তো সেই বইগুলির মধ্যে খালি আমরা যে বটতলার বিবরণ পাচ্ছি, সেই শুধু বটতলার বিবরণটা গোটাটাই হিন্দুদের বই ছিল, মুসলমান পুঁথি নাই সেখানে। পুরো বন্ধ। মুসলমানরাও কিনতে বারণ করতো, হিন্দুরাও বটতলা বলে এগিয়ে গেছে। তাহলে কি হবে? এইরকম সব অ্যাঙ্গেল থেকেই আমার লেখা, এই গেছে এগুলোই লিখি। আমি শুধুই মাত্র একটা জিনিসই চেষ্টা করি যে একটা বিষয় সেই বিষয়টার মধ্যে আটকে থাকে না। সাহিত্য খুঁজতে গেলে আপনি কখনো সাহিত্য করে পাবেন না। ধরেন আমি কোথেকে কি কি পাচ্ছি, দরিদ্রের ক্রন্দন, রাধাবু কমল মুখোপাধ্যায় লেখা বই। অমর্ত্য সেনের বহু আগে উনি জনকল্যাণকর অর্থনীতি কয়েনেসটা করেছেন ওই বই। সেখানে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ দেখবেন আত্মপরিচয় যদি পড়েন, দেখবেন জন্মদিনের একটা ভাষণে, সম্ভবত 70 বছরের ভাষণে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ওই তেন ভুঞ্জিত মহাবৃত, ওই উপনিষদের ওই বাণী, ত্যাগের মাধ্যমে সব ভোগ করো না। রাধাকমল মুখোপাধ্যায় তখন বই লিখতে দরিদ্রের ক্রন্দনের মধ্যে লিখছে যে আমরা সবাই বলি তেন ভুঞ্জিত মহাবৃত, যে চাষি দরিদ্র সে সামান্য ভোগ করিবার সুযোগ পাইত না, সে ত্যাগের মাহাত্ম বুঝবে কি করি? তাকে খানিকটা আগে ভোগ করিতে দাও, তবে না সে বুঝিবে ত্যাগটা হাতে পড়ে। আমি তো এইটা ওইখানে পেলাম, ওটা ইকোনমিক্স এর। এবার এটা তো আমরা জড়িয়ে পেঁচিয়ে আছে, ওই ছাপুনি দিয়ে থেকে জিনিসগুলোকে বার করে তবে আপনাকে একটা জায়গায় আসতে হবে। এইটা করতে করতে একটা দেখা তৈরি হয়। আমার যা ধারণা, ওই দেখাটা যদি পরিষ্কার হয় না, ওই স্বচ্ছ হয় আস্তে 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 আস্তে। কিন্তু দরবেশীরা আবার গান গায়, মন্তর চর্মচক্ষু বন্দনা হইলে ফুটবে না রে জ্ঞানের তারা, হৃদয় কবার দেখলাম হলে ঘরের মানুষ ঘরে। কিন্তু আমি ঘরের মানুষ খোঁজার সময় চোখ বন্ধ করি, তখন আমি চোখ খুঁজি না। কিন্তু এইগুলো তো দেখতে হবে। এই একটা দেখায় এক দুই হলে, ওই একটা ছোটবেলায় গল্প করেছিলাম, এক জেন সাধুর কাছে জাপানি অধ্যাপক গেছে, সেই জেন সাধু তাকে চা দিচ্ছে, পট নিয়ে এসে বলছে কাপটা ধরো। সেই অধ্যাপক এত বকবক করছে, কথা বলিছে, আর ও চা ঢেলেই চলেছে, তো কড়া উঠে পড়ে যাচ্ছে। তখন অধ্যাপক বলেছে কি হলো? বলে আমি যে তোমায় দেবো, বলবো নেবে তো, তোমার তো টাকা রাখতে হবে। ওই একটা শিখছিলাম, তারপরে এইগুলো দেখিয়ে দেখেন। এই আর ওই আপনারা সত্যি সত্যি আমি বলছি, আমার কথা বিশ্বাস না হয় আপনারা নিজেরা একবার আলী রাজা জ্ঞান সাগর পড়ে। ওটা একটা বাংলা ভাষায় লেখা হয়েছে বলে আমি গর্ববোধ করি যে আমি বাঙালি। কোথাও পাওয়া যাবে না, কেউ ছাপেই নাই, কেউ তোমরা পড়ো না, তাই কেউ পাবে আর কোথায়? জ্ঞান সাগর লাইব্রেরি পাবে, বাংলাদেশে পাবে, বাংলাদেশে প্রচুর কাজ হয়। আমি আমি কি বলবো, বাংলা একাডেমির একটা বই বাংলাদেশে আমি এখানে পাচ্ছি না। পলিটিক্যাল যারা দুদিনের মধ্যে নেবো বলে দাবি করে, আমি বাংলা একাডেমিতে সরাসরি গিয়ে ওদের ওয়েবসাইট থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছি, আর লোক ফোন করলেন। আমি বললাম আমার এই বইটা লাগবে, একটা বই, ওই শিক্ষা সমগ্র আমার দরকার ছিল, বাংলাদেশের ওই বাংলা একাডেমির বই শিক্ষা সমগ্র কপি আমি আনিয়েছি। কিভাবে আনিয়েছি শুধু শুনুন। বলছে যে কি করে দেবো, আমি এখানে তো আনতে পারছি না, আপনাকে দিতেই হবে, আমার খুব দরকার, আমি বাংলাদেশে যাই না।
বোঝাচ্ছে দাঁড়ান দাঁড়ান, একটা কনসাইনমেন্ট যাবে, ওই তখন ওই মেলাটা শুরু হবে, ওই ওই কলেজ স্কোয়ারে, যে বাংলা বইয়ের মেলা। বলছে ওই মেলায় আমাদের যে কিছু বই যাবে, ওই বই ওই যখন যাবে আমি একটা বুঝে দেবো, ভালো করে নাম্বার আর ফোন নাম্বার আর ঠিকানাটা আমায় পাঠিয়েছি। ঠিক আমাকে এসে ফোন করেছে যে আপনার নামে হ্যাঁ বলে একটা কলেজ স্কোয়ারে আসবেন, আপনার একটা বই তোলা দেওয়ার আছে, এবং সে তার জন্য অতিরিক্ত একটা পয়সাও নেন। বলছে সঙ্গেই তো এলো, আবার টাকা নেবো কোনো, শিক্ষা সমগ্র এনে দিল। শিক্ষা সমগ্র শুধু নয়, ওই যে বললাম ওটা ছাপা হয়েছে, যে আলিয়ায় ছাপা হয়ে থাকে, খুব ভালো কাজ হয়েছে। ওই ম্যাগাজিন গুলো যেগুলো যেগুলো এখনো পাওয়া যায় সাহিত্য পরিষদে, এখনো যেগুলো দেখা যায়, দুদিন পরে আর দেখাও যাবে না, ধরতেই যাবে না বা ছিঁড়ে ঝিলে যাবে। ছবি তুলতে গেলে একটা পাতা 25 টাকা নেয়। আপনি ভাবেন তো কি করে করবে একটা লোক? আমি কি করে করবো? আমি এই রসুল চর্চার জন্য কৃষ্ণ কুমার মিত্রের বইটা, রামপাল গুপ্তর বইটা ছবি তুললাম দুটো, তোলার পরে মোবাইলে কি হলো, খারাপ হয়ে গেলো, আবার তুললাম, আবার মানে 25 দুবার করলাম 100 টাকা দুটো ছবি। কি করে করবে? যারা তোরা পড়াশোনা করবি, যারা ছোট সবে চাকরি বাকরি পাবি না, কিছু করবি না, তারা গিয়ে কি করে করবে ওখানে গিয়ে? ওই জন্য তো গত রবিবার ওরা মারামারি করেছে বঙ্গীয় সাহিত্য পরিষদের সাহিত্যের লোকজন, তাই? হ্যাঁ, করবে না কেন? হাত দিতে আপনি বিশ্বাস করুন, আপনি হাত দিতে দেয় না, একটা ধরবেন না। আর ওদিকে যারা ওইখানে চাকরিতে ঢোকে তারাই ওখান থেকে বই নিয়ে নিয়ে করে বলছে। হ্যাঁ, আমি ভদ্রমহিলাকে হাতে পায়ে ধরে বলছি, আমি যখন খালি আমায় বলে কি আমি আপনার ঝোঁকটা ধরতে পেরেছি, বিশ্বাস করেন কি বলবো আর। খালি দেখছে যে আমি যে ক্যাটালগে খুঁজছি, যে ক্যাটালগে আমি খুঁজছি কি বলবো, খালি খেয়াল করছে। ভদ্রমহিলাকে কি খালি বলতাম যে আপনি আমায় এরকম বই দিন, হিন্দুর লেখা, হযরত মোহাম্মদ দিয়ে সার্চ করে দেখুন, হযরত দিয়ে বা নবী দিয়ে বা রসুল দিয়ে, এই র হ আর স দিয়ে জিজাটা পাওয়া যায়, দিয়ে দেখুন হিন্দুর লেখা পান কিনা। আমি বললাম 3 দিন পরে আমার কতগুলি বই দিল বার করে, তার মধ্যে 7-8টা বই পাওয়াও গেল না। আমি পাইও নি, দেয়নি। রাজকুমার চক্রবর্তীর বইটা আমায় দিতে পারিনি, আমি এটা ব্রাহ্ম সমাজ লাইব্রেরিতে দিয়ে পেয়েছিলাম। তো আমি বলছে আমার কি বুক কেঁপে গেল, আমার বলছে আপনার ঝোঁকটা না ধরে ফেলেছি। একদম কাউকে বলবেন না, কিন্তু যদি ধরতে পারেন প্লিজ বলবেন না, আমার এটা লিখতে দেন, 1 কপি পিনা করছে আপনাকে দিতে যাবো। এবার ওইখানে যারা সেক্রেটারি হয়ে ঢোকে, কর্মকর্তা যারা থাকে, ঢোকার মাসখানেকের মধ্যে দেখবো 2-3টে করে বই বিক্রি আছে তাদের প্রত্যেকের নাম। এইবার তারা ওই কাজগুলি করে, এইগুলি করবে না। পুঁথিগুলি যতদিন থাকে অন্তত গোবিন্দ পরমেশ্বরের পুঁথিটা ভালো করে একবার দেখুক, দেখে ওইটাকে ঢুকে আনুক কেউ গিয়ে 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 গিয়ে, ওইটা অন্তত ছাপা হোক। আমি এটা আমি নিতে দায়িত্বে, আমি আপনাদের যদি পিডিএফ পাই তাহলে আমি পাঠাবো। জেলায় হোসেন একটা জ্ঞান সাগর দেখুন, একবার সার্চ করে দেখবেন তো পান কিনা পিডিএফ। আমার ধারণা এতদিনে পেয়ে যাবে। আলী রাজার জ্ঞান সাগর অবশ্য পড়বে। মানে মোহাম্মদের সঙ্গে পয়ার ছন্দে কথা হচ্ছে আলী রাজা। আলী রাজা মানে কিন্তু ওই হলো কানু ফকির। কানু ফকির কি লিখেছে জানেন? ওই হলো কানু ফকিরের লেখা। ও এত কিছু লিখলো, তো এত শাস্ত্র লিখলো, সব শাস্ত্র লেখার পরে ও কি বলছে ফাইনাল কথা, ওই হলো ওই আসল কথা। সর্বশাস্ত্র ত্যাগ করি, ভাবে ব্রহ্ম দিয়া, প্রভু প্রেমে প্রেম করি, রহিব জুড়িয়া। কোনো মানে নেই, এটা ডুব দে ব্যাস হয়ে যাবে সব। এগুলো সব ফালতু। এই ও কানু ফকির নামে লিখতো, ছদ্মনাম ছিল কানু ফকির। ওই হলো আলী রাজা। আলী রাজার টাইম পিরিয়ড, এই তোমার কাছে এই বইটা আছে, একদম ডিটেলে সব দেওয়া আছে। আমি এই কটা বই মিলে লিখে তাদের একদম পুরো ইতিহাস দিয়েছি, যাদের যাদের নিয়ে লিখেছি। ফোর্থ চ্যাপ্টারটার নাম হলো এইটা, আলী রাজার আগম ভাষা। এই আলী রাজার আগম ভাষা খুললে এর মধ্যে পাওয়া যায়। আলী রাজার আগম ভাষা নিয়ে আব্দুল রহিম যখন আব্দুল রহিম সাহিত্য বিশারদ, আমাদের বঙ্গ সাহিত্য পরিষদ থেকে এই আলী রাজার বইটা প্রথম যখন বেরোয়, সম্পাদনা ছিল আব্দুল করিম সাহিত্য বিশারদ। এবার আব্দুল করিম সাহিত্য বিশারদের ওই বই দেখেই আমরা এতকাল পর্যন্ত কানু ফকির বা আলী রাজার টাইম সময়কালটাকে ঠিক করতাম। আমি এই বইটা লিখতে গিয়ে বাংলাদেশে যখন কথাবার্তা বলছিলাম, বাংলাদেশে কিছু বই আছে কিনা পাই কিনা, তখন আমার একটা লোকের নাম বললেন যে আপনি এই বইটা খোঁজ করুন, ঢাকার লোক তিনি। তো তার যে বইটা, সেখানে আব্দুল করিম সাহিত্য বিষয়কে পুরো নকশাত করে দিচ্ছে।
ও আবিষ্কার করেছে যে ও আরো পরের লোক, ও আরেকটু পরের লোক। ওই সেই দুটো সময়ই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি আব্দুল করিম প্রথম ওটা পেয়েছিলেন। ও কোন সময়টা বলছে, এবং আব্দুল করিমের কতগুলো সংশয় ছিল কিরকম, উনিও বলছেন যে এইরকম আলী রাজার মতো এইরকম এরকম কট্টর মুসলমান সে কি করে এত হিন্দু দেব দেবীকে নিয়ে যায়। এইগুলোই না হলো, দেখুন আমার আমি দীনেশ চন্দ্র সেনকে এত সম্মান করি, এত শ্রদ্ধা করি, বঙ্গ সাহিত্যে মুসলমান অবদান, আমার এই শব্দগুলো শুনতে ইচ্ছে করে। প্রভাব বলুক না, অবদান কিসের? আমি তো বলছি প্রিয় বাঙালি আমিও বাঙালি, শিক্ষার তো শিক্ষা সাহিত্য গ্রুপটা তৈরি হয়েছে ওভাবে। ওরা বলছে যে ভারতের বিভিন্ন প্রদেশে উর্দু একটা মোটামুটি ভেবে নিয়েছে ওটা মুসলমানের ভাষা হয়ে গেছে, কিন্তু তোমার বাংলায় ঢুকবে তখন তুমি যদি তুমি স্ট্যাটিস্টিক্যালিও আসো কত সংখ্যক উর্দু জানে। ফলে আমি বাঙালি, এইটাই আমার ভাষা। আর এইটাকেই ধরতে পারছে না তো লোকজন। যদি বাঙালি কেউ হয়, ও বাঙালি না মুসলমান, এখনো শোনেন না? তবে এখন কেন কারণটাই এইটা। শরৎচন্দ্রকে লিখে ফেললো আজকে মুসলমানদের সঙ্গে বাঙালিদের ফুটবল খেলা, তার কারণটাই তো এইটা। মানতেই পারছে না তো যে বাঙালি যেন হিন্দুর বাপের কেনা ভাষা তো তৈরি করা হয়, তোরা না দরকারই নাই। ওই দুবারির মতো অপেক্ষায় শক্তি যেমন মুক্ত যেমন শক্তির বুকে থাকে, দুবারির অপেক্ষায় মুসলমান আগমনের জন্য ওই রকম অবস্থায় ছিল বঙ্গভাষা। ওই কর্ণকুটিরে মুসলমানরা শাসকরা এসে ওটাকে বার করে দীনেশ চন্দ্র সেনের লেখা। তিনি এইসব লেখার পরও অবদান শব্দটা ব্যবহার করছেন। আব্দুল করিমও ওই এত কিছু লেখার পরে তিনি বলছেন যে এই সন্দেহ জাগে যে কি করে তিনি এরকম ভাবলেন। শিক্ষার লোকরা যারা বলছে যে আমরা বিজুষ ধারা পান করি বঙ্গ সাহিত্যে, তারাও বলে যে বটতলা সাহিত্য দিয়ে চলবে না, ফেলে পাঁচটা এইগুলো আছে, কিন্তু তার মধ্যে থেকেই থেকে বাদ করতে নেই আর। নমস্কার। আলী রাজাটা ভালো করে বুঝতে গেলে আপনাকে সঙ্গে নাচ পন্থা যোগ তারপরে তন্ত্র এগুলো সমস্ত করতে হবে, কারণ ওর মধ্যেই ওর উল্লেখ হবে সহজিয়া সুফিবাদ বাউল মরমিয়া এইসব পাবে। ও কোন সূত্রে, যেমন ধরুন ও একটা জায়গায় বলতে বলতে যখন ব্যাখ্যা করছে আমাদের এখানে চন্দ্র আর সূর্যকে বলা হয় পুরুষ প্রকৃতি, মানে একটা পুরুষ চন্দ্র প্রকৃতি। ওই দেখবেন চাঁদের সঙ্গে সূর্যের মিলন ঘটাচ্ছে এর মধ্যে। এই যে এই সবই তো ওই তো ইরাপিঙ্গলা কুসুম এই তিনটের তো গল্প। ওইটা দিয়েই তো সবাই তার নিজের মতো করে গেছে। করে করে গিয়ে যে ফাইনালি পৌঁছেছে, এবার যে যে পন্থায় করেছে সব কটাকে ওর মধ্যে ধরেছে এবং ধরে বলছে এটা আমার আগম ভাষা। এবং নবী ওকে এইগুলো বলছে এসে, কি ভাবা যায় এটা? নবী এসে ওকে বলছে এই আগম ভাষাটা, আগম ভাষা শেখাচ্ছে নবী। আর নাহলে ক্ষমা ডিভিশন জন্মাই নাকি আমাদের? ওই কারণেই তো হয়েছে এটা। এই 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 জিনিসগুলো আমাদের সব পাশাপাশি আছে। আমরা এই যদি একটা চাকরি দিয়ে ছেকে একটু ঠিকঠাক দেখি সব ঠিকঠাক হবে। বক্তব্য করলাম, প্রশ্ন করবো বলে ভেবেছিলাম, হলো না। এই গল্প গুলো আরো মানে চলবে নিশ্চয়ই। মানে আমাদের আপনি যেটা দিয়ে শুরু করলেন যে একাডেমিক যে গ্রামার সেটাকে ভাঙা দরকার, এই প্রজেক্টটার উদ্দেশ্যটাও সেটাই যে আমরা শিখতে চাই এবং নন একাডেমিক যদি আপনাকে সেইভাবে ধরি পেশাগতভাবে সেইভাবে আমরা প্রথম দিনই আপনার থেকে শুনতে চেয়েছিলাম এবং আরো শুনবো এই আশা রাখছি। আমার মনে হয় কৃষ্ণপ্রিয় গ্রহকে জাস্টিস করা যাবে না, ওনার বই আমাদের সবাইকে পড়তে হবে, যেটা এই প্রজেক্টটা উদ্দেশ্য। এই লেখাগুলি যাতে সবার মধ্যে ছড়িয়ে যায়। স্টিল ফর্মালি তো বলতেই হয় ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম এবং এই জানাটা চলবে। আমাদের প্রজেক্টে বোধহয় ম্যাডাম আমাদের 6টা সেমিনার আছে, তাই তো? আমাদের আমাদের প্রজেক্টটা এইভাবে ভাবা হয়েছে যে 6টা সেমিনারে ভাগ করা হয়েছে। আজকে হচ্ছে প্রথম সেমিনার এবং 6টা সেমিনারের মধ্যে 4টে হবে কলকাতা শহরে, 2টো হবে মাওলা শহরে, কেননা আম্বেদকর সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ গৌড় কলেজের সাথে একটা। তো
তো এরপরে এপ্রিল মাসে আমাদের দ্বিতীয় সেমিনারটা হবে, সেটা আমরা জেলা শহর মামলাতে যাব, যেখানে লোকাল যারা মামলায় যারা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছেন বা আশেপাশে দিনাজপুর বা উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন ভাষা সাহিত্য বা জ্ঞান চর্চা নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা ডাকবো, আমন্ত্রণ জানাবো, তাদের কাছ থেকে শুনবো। এবং আমরা নিশ্চিত যে আজকে কৃষ্ণবাবুর কাছ থেকে যা শুনলাম বা ওনার লেখাপড়া যেগুলো শুনেছি, এটা বিরাট জায়গা যেটা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, এটা প্রথম কথা। এবং তার জন্য ওনার সাথে আমাদের আবার কথা বলতে হবে, কারণ করতে গিয়ে অনেক কিছু আরো প্রশ্ন আসবে বা জানার থাকবে। যেমন কথা বলতে বলতে জ্ঞান সাগর পিডিএফ আমরা পেলাম, এটা পড়বো নিশ্চয়ই, উনি এতবার বলেছেন এটা কথা। অবশ্যই জ্ঞান সাগরের মধ্যে একটা বই বাংলায় লেখা হয়েছে, আর কিছু লাগবেই না। সত্যি বলছি, যদি কপিরাইট ইস্যুস না 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 কোনো কপিরাইট নাই। তাহলে আমরা ছাপতেও হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে। হ্যাঁ, মানে এটা যেটা আমাদের এই যেটা আমি শুরুতে বলছিলাম, এই প্রজেক্টটা যেটা যে প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টটা, সেটা হচ্ছে মাইক্রো টেক্সট অফ বেঙ্গল বা মাইক্রো লিটারেচার। মাইক্রো শব্দটা ঠিক নয়, কিন্তু এটা মেটাফরিক ওয়েতে আমরা ব্যবহার করেছি, যেগুলোকে মাইক্রো করে রাখা হয়েছে, যে জন্য আমরা জানি না, এতদিন জানি না। আজকে প্রথম জ্ঞান সাগর নিয়ে কথা হলো এবং এই ঘরের মধ্যেই পাওয়া গেল। তো জানতে পারলে পাওয়া যায় সাথে সাথেই। এটা একটা সত্যিকারের কংক্রিট ওয়েতে পাওয়া গেল, প্রজেক্টটা আজকে সার্থক হলো সেই অর্থে যে যেটা আমাদের উদ্দেশ্য, যে টেক্সট গুলো লুকিয়ে আছে বা মানুষ দেখেনি, ঢেকে রেখেছে, সেটা সামনে আসছে। এটাই দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস। ধন্যবাদ আবার আপনাকে। কার্তিকদার কাছে কিছু পাওয়া যাবে বইপত্র? ওই আমি খালি টিকটিক করলো আর গালাগালি দিল আমার, কারণ আমরা শুধু বই কোরআন বিক্রি করছে আর কিচ্ছু না। যদি কিছু না না কিচ্ছু না। আর ওই মন্ত্র বইগুলো যেগুলো, ওগুলো আপনার কাছে ওগুলো সব খুঁজে 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 বার করে দেয়, আছে তো বটে। আপনার কাছে আছে? হ্যাঁ, ওগুলো একটা আর্কাইভও করা দরকার। হ্যাঁ, যদি মানে হ্যাঁ সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো, যদি কার্তিক বা ওনার কাছে যদি পাওয়া যায় তাহলে আমরা সরাসরি নিয়ে নিতে পারি। আর যদি পাওয়া যায় আপনি আমাদের একটু 100টা বটতলার ভূতের গল্পের বই আছে। এই যে ভূতের ভবিষ্যৎ নামে সিনেমাটা, এই সিনেমাটা তৈরি হওয়ার 15 বছর আগে কৈলানের যেখানে একটা ইউনিভার্সিটি করেছে না, কৈলান স্কুল নাকি একটা কলেজ, ওইটার পেছনে একটা গ্রাম আছে, কৈলানের আদি গ্রাম। ওইখানে একটা সমস্ত অধিবাসীরাও খ্রিস্টান, সবাই হ্যাঁ খ্রিস্টান। এবং ওখানে না বড়দিন উপলক্ষে 7 দিনের খ্রিস্ট মেলা বসে, ওইখানে বসে। তা আমি ওই কৈলানের ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দিয়ে গেছি, কারণ তখন আমার বউ ওইখানে পড়াতো, জার্নালিজম পড়াতো। ওর সঙ্গে ওমা স্কুটারে করে ওদের মধ্যে দিয়ে নিয়ে চলে গেলো, ওপারে গেলাম, গিয়ে একটা ভূতের বই পেলাম, এখানে বিক্রি হচ্ছে। সেই ভূতের বইটাই হলো যে 2 বন্ধু তারা পরীক্ষা দিয়ে দুজনে মিলে মামা বাড়ি গেছে। বলছি এটা ভূতের ভবিষ্যৎ সিনেমাটা তৈরি হওয়ার 15 বছর আগে ওই বইটা আমি পেয়েছি, এখনো আছে বইটা আমার কাছে। ওই বইটার নাম ভূতের মিছিল। ভূতের মিছিল ওইটা হলো যে 2 বন্ধু গেছে, গিয়ে নদীর পাড়ে বসে আছে, হাওয়া খাচ্ছে, ভালো হাওয়া, সুন্দর নির্মল হাওয়া, চা দিতেছে। হঠাৎ অন্ধকার চারটে থেকে গেল, দেখে দেখছে যে মশা নিয়ে করতে করতে হাত পা তুলে দেখাতে দেখাতে কঙ্কাল আর পেটনিরা, ভূত পেটনিরা গঙ্গদেরকে সবাই মিলে আসছে মিছিল করে। এসে বলছে তোমরা দুজন মর্তের লোক, তাই তোমাদের দেখতে পেয়ে আমরা এলাম, আমরা একটা মেমোরেন্ডাম দিতে চাই, তোমাদের গভর্নমেন্টকে দিয়ে দেবো যে চতুর্দিকে ঘর বাড়িগুলো ভেঙে ফেলে নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর গাছপালা বেড়ে দিচ্ছে, আমরা থাকবো সব নতুন না। এবার আমি যদি এইটাকে বলি বটতলার না বলে আমি এটাকে বলছি আধুনিক বটতলা, এই সব শব্দটা আমি কয়েনেজ করেছিলাম, তাই জন্য কি গালাগালি দিল আমার। আমি তখন বললাম যে আপনারা প্রমাণ করুন যে এটা শুধু ম্যাপ হয়েই আছে, তাহলে আর না এই কার্ডটা তৈরি হতো না। এটা গড়া, এটা একটা গড়া, এই গড়ায় কার্ড বলে কোনো ম্যাপ গড়ায় না, খালি এনক্লোজ এনক্লোজ। গড়াই হলো এই সংস্কৃতিটা, ওই শুধু ওই ওখানে আটকানো। কেননা ওইটা আমার যদি একটা আপনাদের মধ্যে ডিগ্রি থাকতো, তাহলে আমাকে ওই বইটা লেখার পরে এই কথা শুনতে হতো না। একটা যাদবপুরও অন্তত যদি ব্যাকগ্রাউন্ড থাকতো, ডক্টরেট একটা সামনে নামের আগে লিখতে পারি, তাহলে এইটাকেও বলতো না আমাকে, তাহলে আপনি বইগুলো লিখতেন না। হ্যাঁ এক্স্যাক্টলি তা, তাহলে লিখতাম না। এটাই হলো গল্পটা। আজকে আমাদের আজকের সেমিনারের
একেবারে মানে উনি কালকেও আমাকে বলছিলেন আমি বক্তা নই, আমাকে কেন করতে সত্যি তাই এরকম দিব্যেস ছিল মানে আজকে আমরা বুঝতে পারলাম, কালও আমরা বলেছিলাম, ওনাকে আমি লিখেছিলাম যে আমাদের শোনা প্রয়োজন, আপনার বলতে অসুবিধা হলো, আমাদের শোনা প্রয়োজন। কিন্তু আজকে মনে হলো যে এই যে দুটা বক্তব্য রাখলাম না, জীবনে এই যে প্রথম একটা রেখেছিলাম সাউদি মিত্র খুব করে ধরেছিল ওই কল্যাণ সরকার ভারত পত্রিকা, যেটাই ওই ছাপাটা যেটা আপনি আপনার কাছে আছে না বাংলা একাডেমি ওই পত্রিকায় ওই যেটা বেরিয়েছিল ওইটা হলো আমি ওই কল্যাণ দাসগুপ্ত স্মারক পত্রিকা বাংলা একাডেমির ওখানে ভাষণ দিতে গেছি। আমায় খুব করে ধরেছিল না একটু বলতে হবে এসো এসো। মানে আজকের প্রথম সেমিনারে আমাদের একদম কি বলবো সার্থক। একদম সার্থক, মানে একেবারে আমরা যা জিনিসটা চাইছিলাম, যে জিনিসটা খুঁজছি, আমরা খুঁজতে বেরিয়েছি, সেটার একটা সন্ধান মিলে এবং বড় রকমের সন্ধান মিলে। ঠিক আছে, ধন্যবাদ কৃষ্ণপ্রিয় বাবুকে এবং সবাইকে। হ্যাঁ, তার সাথে তার চা সাথে একটা কথা একটু বলে নি, সাথী ম্যাডাম বলেছেন, তাও আমি আর একটা উল্লেখ করছি। আমাদের আর একজন যে বক্তা যার আজকে বলবার কথা ছিল, প্রফেসর টনিক স্টুয়ার্ট, ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, উনি অনেক কাজ করেছেন বাংলা নিয়ে। উনি এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত। তো উনি খুব বড় স্কলার বাংলার বিভিন্ন এই ইন্টেলেকচুয়াল রিলেশনস নিয়ে, কিন্তু ওনার কেমোথেরাপি চলছে। ওনার কথা ছিল যে ওনার 13 তারিখে কেমোথেরাপি হয়েছে এবং তাও বলেছেন যে আজকে বলবেন, কিন্তু কেমোথেরাপিটা খুব ভালো হয়নি, যে কারণে ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলেছেন। কিন্তু উনি বলেছেন যে ওনার অপারেশন হবে 16 এপ্রিল, কিন্তু তার আগে উনি বলেছেন যে 5 এপ্রিল উনি বলবেন। তো 5 এপ্রিল ওনার বলাটা ওই জুম এর মাধ্যমে হবে, আমরা সেটা লিংক পাঠাবো, সবাই শুনতে পাবে। আর তারপরে আমাদের নেক্সট সেমিনারটা হচ্ছে এখনো পূজা ঠিক আছে 18 এপ্রিল গৌড় কলেজে। তো আমরা আশা রাখছি এটা একটা লার্জার টিম, উনি যেটা বলছেন আধুনিক বটতলা, তো কৃষ্ণপ্রিয় বাবু আমাদের এই প্রজেক্টের মধ্যে যুক্ত, সেই অর্থে ব্রডলি স্পিকিং এটা একটা লার্জ টিম, সবাই মিলে আমরা শিখবো প্রত্যেকের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।